চলো তাহলে আজকে শুরু করা যাক। তো আমরা আজকে যেটা স্টার্ট করব সেটা হচ্ছে তোমাদের ইউনিট 1, ওয়েভ মোশন অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশনস। এর তিনটে পার্ট আছে। তো ফার্স্ট পার্টে আমরা সিম্পল হারমোনিক মোশনটাকে নিয়ে ডিসকাস করব। সেকেন্ড পার্টে আমরা ওয়েভ মোশনটাকে ডিসকাস করব। আর লাস্টে গিয়ে আমরা তোমার অ্যাকোয়াস্টিক কে ইউজ করে কিভাবে আমরা রিভারবেরেশন, আলট্রাসনিক সাউন্ডস এগুলোকে আমরা অ্যাপ্লাই করব, সেই পার্টটা নিয়ে আমরা ডিসকাস করব। তো প্রথমে আমরা যেটা স্টার্ট করছি, আমাদের ফার্স্ট টপিক হচ্ছে পিরিয়ডিক মোশন। পিরিয়ডিক মোশনের বাংলা হচ্ছে পর্যাবৃত্ত গতি। কেউ কিছু বলছো? আচ্ছা, তো পিরিয়ডিক মোশন বা পর্যাবৃত্ত গতি। তো ফার্স্টে আমরা পিরিয়ডিক মোশনের ডেফিনেশনে যাওয়ার আগে কিছু এক্সাম্পলসকে আমরা আগে কনসিডার করি। ফার্স্ট এক্সাম্পলটা দেখো, কি এক্সাম্পল বলছে? দ্য মোশন অফ এনি প্ল্যানেট অ্যারাউন্ড দ্য সান ইন অ্যান ইলিপ্টিক্যাল অরবিট। আমরা জেনারেলি কনসিডার করি যে প্রত্যেকটা প্ল্যানেট সানকে রিভলভ করছে ইন সার্কুলার অরবিটস, কিন্তু অ্যাকচুয়ালি এরা রিভলভ করে ইন ইলিপ্টিক্যাল অরবিটস। এবার এই এক্সাম্পলটাকে আমরা কনসিডার করছি কেন? কারণ আমরা যদি আর্থের কনসিডার করি, আর্থটাকে কনসিডার করি, তাহলে আমরা কি জানি? ওয়ান কমপ্লিট রেভলিউশন অ্যারাউন্ড দ্য সান অফ আর্থ, সেটা হচ্ছে ইকুয়াল টু 1 ইয়ার। তার মানে আফটার 1 ইয়ার ও একটা করে রেভলিউশনকে কমপ্লিট করছে। যদি আমরা মার্কিউরিকে কনসিডার করি, তাহলে সে নিচ্ছে 87.97 ডেজ। তাহলে প্রত্যেকটা প্ল্যানেট একটা সার্টেন টাইম বাদে বাদে সানকে রিভলভ করছে একবার করে। এটা একটা এক্সাম্পল। সেকেন্ড এক্সাম্পল কি? সেকেন্ড এক্সাম্পল বলছে দ্য মোশন অফ হ্যান্ডস অফ এ ক্লক। একটা ক্লকের তিনটে হ্যান্ড থাকে, একটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড, মিনিট হ্যান্ড, আওয়ার হ্যান্ড। এবার তোমরা জানো কি, সেকেন্ড হ্যান্ড যেটা, সেটার একটা কমপ্লিট রোটেশনকে এক্সিকিউট করতে 60 সেকেন্ডস লাগে। মিনিট হ্যান্ড যেটা, সে একটা কমপ্লিট রোটেশনকে এক্সিকিউট করতে 60 মিনিটস অর 1 আওয়ার নেয়। যদি আমরা আওয়ার হ্যান্ডকে কনসিডার করি, তাহলে আমরা দেখতে পাই 12 আওয়ার্স লাগছে আওয়ার হ্যান্ডের একটা রোটেশনকে কমপ্লিট করতে। নেক্সট এক্সাম্পল দেখা যাক। আমাদের আমরা মানে আমাদের সবার হার্টবিট আছে। তো আমরা যদি হার্টবিটস অফ এ হিউম্যান বিং, একজন যদি নর্মাল হিউম্যান বিং এর যদি হার্টবিটকে আমরা কনসিডার করি, তাহলে পরে হার্টবিটটা রিপিটেড হয় একজন নর্মাল পার্সনের কেসে আফটার 0.83 সেকেন্ডস। তার মানে 0.83 সেকেন্ড পর পর হার্টবিটটা রিপিটেড হচ্ছে। তোমরা সবাই এইটা শুনেছো হ্যালিস কমেট বা হ্যালির ধূমকেতু, যেটা তোমার সানকে রিভলভ করে। তো সানের অ্যারাউন্ডে হ্যালিস কমেট প্রত্যেক 76 ইয়ার্স বাদে বাদে আর্থে অ্যাপিয়ার করে। তাহলে দেখো, আমরা এখানে যতগুলো এক্সাম্পলকে কনসিডার করলাম, এরকম আরো অনেক এক্সাম্পল আছে, সেখানে আমরা একটা জিনিস অবজার্ভ করছি, মোশনটা রিপিটেড হচ্ছে আফটার এ সার্টেন টাইম ইন্টারভেল। আর্থ তো তোমার 1 ইয়ার নিচ্ছে বা 365 ডেজ নিচ্ছে একটা রোটেশনকে কমপ্লিট করতে। হ্যালিস কমেট 76 ইয়ার্স বাদে বাদে আর্থে অ্যাপিয়ার করছে। একটা তোমার ক্লকের সেকেন্ড হ্যান্ড 60 সেকেন্ডস বাদে বাদে একই সার্কুলেশন রিপিট করছে। মিনিট হ্যান্ড 60 মিনিটস বাদে বাদে একই রোটেশনকে রিপিট করছে। আওয়ার হ্যান্ড 12 আওয়ার্স বাদে বাদে একই মোশনকে রিপিট করছে। তাহলে এই এক্সাম্পল গুলো থেকে আমরা একটা কমন কন্ডিশন পাচ্ছি, যেখানে একটা ফেনোমেনন বা প্রসেস বা মোশন, সেটা আইডেন্টিক্যালি রিপিটেড হচ্ছে ওভার অ্যান্ড ওভার আফটার এ সার্টেন ইন্টারভেলস অফ টাইম। যে টাইপের মোশনে বা যে ফেনোমেনানে বা যে প্রসেসে তোমরা এটা অবজার্ভ করবে, যেখানে একই মোশন রিপিটেড হতে থাকবে ওভার অ্যান্ড ওভার অ্যান্ড ওভার এগেন আফটার এ ডেফিনিট রেগুলার ইন্টারভেলস অফ টাইম, সেখানে টাইম ইন্টারভেলটা কখনো চেঞ্জ করবে না। সেই টাইম ইন্টারভেল বাদে বাদে যখন রিপিটেড হবে, আমরা সেই মোশনটাকে বলবো পিরিয়ডিক মোশন।
তাহলে পিরিয়ডিক মোশনের ডেফিনেশন কি দাঁড়াচ্ছে দেখো, এ ফেনোমেনন, প্রসেস অর মোশন হুইচ ইজ রিপিটেড আইডেন্টিক্যালি, একই মোশন বারবার করে রিপিটেড হবে কিন্তু একটা সার্টেন টাইম বাদে বাদে। তাহলে এই রকম যখনই তোমরা দেখতে পাবে, সেই ফেনোমেনন বা প্রসেস বা মোশনটাকে আমরা কনসিডার করব অ্যাজ দ্য পিরিয়ডিক মোশন, বা যেটাকে আমরা বাংলায় বলি পর্যাবৃত্ত গতি। এই ডেফিনেশনটা তোমাদের কাছে ক্লিয়ার হলো কিনা বলো? সবাই বুঝতে পেরেছো ডেফিনেশনটা পিরিয়ডিক মোশনের? হ্যাঁ স্যার। আচ্ছা, স্যার আরেকবার একটু বলবেন স্যার? এই যে এক্সাম্পল গুলো আমরা কনসিডার করলাম, এই এক্সাম্পলে আমরা কি দেখতে পেলাম? প্রত্যেকটা এক্সাম্পলে একটা সার্টেন টাইম বাদে বাদে মোশনটা, একই মোশন রিপিটেড হচ্ছে, মানে আইডেন্টিক্যালি মোশনটা রিপিটেড হচ্ছে। আর্থ যে পয়েন্ট থেকে তুমি ওর অরবিটের উপর কনসিডার করবে, তুমি দেখবে সেই পয়েন্ট থেকে স্টার্ট করে ও 365 ডেজ বাদে আবার ওই পয়েন্টে অ্যাপিয়ার করবে, আবার ও স্টার্ট করবে নেক্সট রোটেশন বা নেক্সট রেভলিউশন অ্যারাউন্ড দ্য সান। তার মানে হচ্ছে কি, আমাদের এখানে সবকটা এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি যে একই মোশন আইডেন্টিক্যালি রিপিটেড হচ্ছে ওভার অ্যান্ড ওভার অ্যান্ড ওভার এগেন আফটার রেগুলার ইন্টারভেলস অফ টাইম। যে প্রসেস বা মোশন এইভাবে রিপিটেড হবে, সেই মোশনটাকেই আমরা কনসিডার করব অ্যাজ দ্য পিরিয়ডিক মোশন। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো, তাহলে আমরা এখানে বলছি যে একটা টাইম ইন্টারভেল বাদে বাদে মোশনটা রিপিটেড হবে। তাহলে পরে মোশনটা রিপিট হওয়ার মাঝখানে একটা ফিক্সড টাইম ইন্টারভেল আছে, যে ইন্টারভেলটাকে বলা হয় ফিক্সড স্মলেস্ট টাইম ইন্টারভেল, যার পর পর মোশনটা রিপিটেড হতে থাকবে। এই ফিক্সড টাইম ইন্টারভেল বা ফিক্সড স্মলেস্ট ইন্টারভেল অফ টাইম, যেটার পর পর মোশনটা রিপিটেড হবে, তাকেই আমরা বলবো হচ্ছে পিরিয়ড অফ মোশন অর সিম্পলি দ্য টাইম পিরিয়ড। সিম্পল হারমোনিক মোশন যখন আমরা পড়বো, সেটা তুমি পিরিয়ডিক মোশন পড়ো, অসিলেশন পড়ো, যাই বলো, সেখানে মনে রাখবে এই টাইম পিরিয়ড একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। তার মানে আফটার দিস স্মলেস্ট ইন্টারভেল অফ টাইম মোশনটা রিপিটেড হবে। সেকেন্ডস হ্যান্ড ঘড়িটার 60 সেকেন্ড কমপ্লিট না করা অবধি ও আবার সেম রোটেশনকে কিন্তু স্টার্ট করতে পারবে না। মিনিট হ্যান্ড 60 মিনিটস না কভার করা অবধি ও কিন্তু আবার এই একই রোটেশন একই পয়েন্ট থেকে স্টার্ট করতে পারবে না। তাহলে সেকেন্ড হ্যান্ডের একই মোশন রিপিট করতে গেলে দুটো মোশন স্টার্টের মাঝখানে 60 সেকেন্ডস গ্যাপ রাখতেই হবে। আওয়ার হ্যান্ড হলে সেটা 60 মিনিটস হবে। যদি সরি, মানে আমরা যদি মানে তোমার কি বলে মিনিটস হ্যান্ড নিই, তাহলে পরে 60 মিনিটস হবে। আর যদি আওয়ার হ্যান্ডস নিই, তাহলে পরে হবে 12 আওয়ার্স। তাহলে এই যে ফিক্স স্মলেস্ট ইন্টারভেল অফ টাইম, যার পর পর মোশনটা রিপিটেড হবে, সেই টাইম ইন্টারভেলটাকে আমরা বলছি হচ্ছে টাইম পিরিয়ড অর পিরিয়ড অফ মোশন, যেটাকে আমরা ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করছি। টাইম পিরিয়ডের ডেফিনেশনটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো টাইম পিরিয়ডের ডেফিনেশন? হ্যালো? হ্যাঁ স্যার। আচ্ছা, একটু রেসপন্স করো, কারণ আমার এখানে স্ক্রিন শেয়ার করা রয়েছে, তো সেই কারণের জন্য তোমরা রেসপন্স করলে আমার ব্যাপারটা, দেখো ক্লাসটা ইন্টারঅ্যাক্টিভ হওয়াটা খুব দরকার। তো সেই জন্য তোমরা একটু রেসপন্স করলে আমি বুঝতে পারবো তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কিনা। এইবারে ঠিক আছে। আমরা পিরিয়ডিক মোশন থেকে নেক্সট এবার যে মোশনটাতে যাব, তার নাম হচ্ছে দেখো অসিলেটারি অর হারমোনিক মোশন। এটা হচ্ছে পিরিয়ডিক মোশনের একটা স্পেশাল টাইপ। তো এই অসিলেটারি অর হারমোনিক মোশন স্টার্ট করার আগে আমরা আবার কিছু এক্সাম্পলকে কনসিডার করি। ফার্স্ট এক্সাম্পলটা দেখো, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, একটা দেখো পেন্ডুলাম সুইং করছে। তাহলে আমরা এটাকে বলবো দ্য সুইঙ্গিং মোশন অফ এ পেন্ডুলাম। যেখানে দেখো পেন্ডুলামটা দুটো পার্টিকুলার পয়েন্টের মাঝখানে একবার লেফট টু রাইট যাচ্ছে, আর একবার রাইট টু লেফট যাচ্ছে।
এই মোশনটা কিন্তু ও এক্সিকিউট করতেই থাকছে। এবং মাঝখানে দেখো একটা ভার্টিক্যাল লাইন আছে, যে ভার্টিক্যাল লাইনের একটা ডেফিনিট নেম থাকবে, আমি একটু বাদে বলছি। সেই ভার্টিক্যাল লাইনের থেকে দেখো ইকুয়াল অ্যামাউন্টে ও লেফটে যাচ্ছে, রাইটে যাচ্ছে, কিন্তু দুটো এন্ডের বাইরে কিন্তু বেরোতে পারছে না। তাহলে এই মোশনটাকে আমরা বলছি হচ্ছে সুইঙ্গিং মোশন অফ এ পেন্ডুলাম। আরেকটা এক্সাম্পল দেখা যাক। এই এক্সাম্পলটা দেখো, এখানে একটা স্প্রিং এর সাথে একটা মাসকে কানেক্ট করা রয়েছে। স্প্রিংটাকে একটা তোমার সাপোর্ট, রিজিড সাপোর্টের থেকে সাসপেন্ড করে রাখা রয়েছে। স্প্রিং এর থেকে একটা মাস সাসপেন্ডেড রয়েছে এবং সেটাকে জাস্ট একটু নিচের দিকে তোমার পুল করে ছেড়ে দেওয়া হয়েছে। কি দেখতে পাচ্ছ? একবার স্প্রিংটা ইলংগেটেড হচ্ছে, একবার স্প্রিংটা কম্প্রেসড হচ্ছে, একবার ইলংগেটেড হচ্ছে, একবার কম্প্রেসড হচ্ছে। তাতে করে এই যে তোমার ববটা বা মাসটা যেটা স্প্রিং এর সাথে কানেক্টেড রয়েছে, ও দেখো আপার পার্টে বা তো তোমার ডিউরিং দ্য আপওয়ার্ড জার্নি একটা সার্টেন ডিস্টেন্স অব্দি যাচ্ছে, আবার ডিউরিং দ্য ডাউনওয়ার্ড জার্নি ও আরেকটা ডিস্টেন্স অব্দি যাচ্ছে। তাহলে পরে আমরা এই এক্সাম্পলটাকে কি বলবো? অসিলেশন অফ এ মাস সাসপেন্ডেড ফ্রম এ স্প্রিং। এবার এই দুটো মোশন দেখো, খুব ভালো করে অবজার্ভ করে দেখো, মোশনটা যখন আমরা পেন্ডুলামের সুইংকে কনসিডার করছি বা এই মাসের অসিলেশনটাকে কনসিডার করছি, এখানে আমরা একটা জিনিসকে অবজার্ভ করছি যে এখানেও কিন্তু একই মোশন রিপিটেড হচ্ছে আফটার এ ডেফিনিট ইন্টারভেল অফ টাইম। কিন্তু এখানে একটা স্পেশাল কন্ডিশনকে সবসময় মেনটেন করা হচ্ছে। কন্ডিশন কি? যদি পেন্ডুলামটাকে কনসিডার করো, যেটা তোমাদের ফার্স্ট এক্সাম্পল আমি দেখালাম, তাহলে দেখো ওই ভার্টিক্যাল লাইনের অ্যাবাউটে পেন্ডুলামের ববটা একবার লেফট থেকে রাইটে যাচ্ছে, আরেকবার দেখো রাইট থেকে লেফটে আসছে। ও এইভাবেই কিন্তু যাচ্ছে, লেফট টু রাইট, রাইট টু লেফট, লেফট টু রাইট, রাইট টু লেফট। এই টাইপের মোশনকে আমরা বলি হচ্ছে টু অ্যান্ড ফ্রো, বা এটাকে বলা হয় ব্যাক অ্যান্ড ফর্থ। এইটা হতে গেলে পরে তোমাকে মনে রাখতে হবে যে পোর্শনের মধ্যে পার্টিকেলটা এইভাবে একটা মোশনকে এক্সিকিউট করছে, তার সবসময় একটা মিড পয়েন্ট থাকবে, একটা ফিক্সড পয়েন্ট থাকবে। পেন্ডুলামের কেসে এই ফিক্সড পয়েন্ট কোনটা? আমাদের ওই ভার্টিক্যাল লাইনটা। যে ভার্টিক্যাল লাইনটা দেখো কখনো কিন্তু চেঞ্জ করছে না তার পজিশন। তাহলে এই ভার্টিক্যাল লাইনের অ্যাবাউটে এই পেন্ডুলামের বব একবার লেফট থেকে রাইটে যাচ্ছে, আরেকবার রাইট থেকে লেফটে আসছে। এটাকে তোমরা এভাবে বলতে পারো, ওই ভার্টিক্যাল লাইনের অ্যাবাউটে পেন্ডুলাম ববটা রাইট থেকে লেফটে যাচ্ছে, লেফট থেকে রাইটে আসছে। যাই করো না কেন, তুমি দেখো একবার লেফট টু রাইট, আবার রাইট টু লেফট। তার মানে এই যে মোশনটা গিয়ে আবার ব্যাক করছে, এইটাকে আমরা বলছি টু অ্যান্ড ফ্রো অর ব্যাক অ্যান্ড ফর্থ। যদি আমরা এই ভার্টিক্যাল অসিলেশনটাকে কনসিডার করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি ডাউনওয়ার্ড ডাইরেকশনে একটা তোমার পয়েন্ট অবধি মাসটা নিচের দিকে নামছে, তারপর মাসটা আবার উপরের দিকে উঠছে, উপরের দিকে আপওয়ার্ড জার্নিতে ও আবার আরেকটা পয়েন্ট অবধি ম্যাক্সিমাম উঠছে। এই দুটো পয়েন্টের বাইরে কিন্তু দেখো ববটা কিন্তু মুভ করতে পারছে না। তাহলে এই যে বটম পয়েন্টটা ডাউনওয়ার্ড জার্নিতে যে পয়েন্টে ম্যাক্সিমাম নিচের দিকে ও যাচ্ছে, আর আপওয়ার্ড জার্নিতে যে পয়েন্টে ও ম্যাক্সিমাম উপরের দিকে উঠছে, এই দুটো পয়েন্টের মাঝখানে আবার তুমি এরকম পেন্ডুলামের মতন একটা মিড পয়েন্ট পাবে। যে মিড পয়েন্টের অ্যাবাউটে তুমি কি দেখতে পাবে? এই তোমার মাসটা একবার তোমার উপর থেকে নিচের দিকে নামছে, আরেকবার নিচ থেকে উপরের দিকে উঠছে। তাহলে উপর থেকে নিচে নামা, নিচ থেকে উপরে ওঠা, এই যে একই টাইপের মোশন রিপিটেড হচ্ছে, এটাকে আমরা বলছি টু অ্যান্ড ফ্রো অর ব্যাক অ্যান্ড ফর্থ মোশন। সেখানে মিড পয়েন্টটা কোনটা? মিড পয়েন্টটা হচ্ছে এই তোমার ডাউনওয়ার্ড জার্নিতে যে ম্যাক্সিমাম ডাউনওয়ার্ড ডাইরেকশনে ও যাচ্ছে সেই পয়েন্টটা, আর আপওয়ার্ড জার্নিতে যে ম্যাক্সিমাম আপওয়ার্ড ডাইরেকশনে উঠছে সেই পয়েন্টের মাঝখানে যে পয়েন্টটা। তাহলে এই দুটো পার্টে বা এই দুটো এক্সাম্পলে আমরা কি দেখতে পেলাম? পিরিয়ডিক মোশনের মতন
একটা সার্টেন টাইম বাদে বাদে মোশনটা রিপিটেড হচ্ছে, কিন্তু যেটা আমরা পিরিয়ডিক মোশনে বলিনি, মেনশন করিনি, সেটা এখানে কি মেনশন করতে হচ্ছে, যে এই অবজেক্টগুলোর মোশনে একটা ফিক্সড পজিশন আছে বা ফিক্সড পয়েন্ট আছে, যেটা থাকবে ওর পাথের ঠিক মাঝখানে, যেটাকে আমরা বলছি মিন পজিশন। সেই ফিক্সড পজিশনের অ্যাবাউটে অবজেক্টটা টু অ্যান্ড ফ্রো বা ব্যাক অ্যান্ড ফর্থ মোশনকে রিপিট করবে আফটার এ ডেফিনিট ইন্টারভেল অফ টাইম। যে পিরিয়ডিক মোশনে আমরা এই ধরনের কন্ডিশনকে অবজার্ভ করতে পারবো, সেই পিরিয়ডিক মোশনকে আমরা বলবো তোমার কি বলে অসিলেটারি মোশন অর হারমোনিক মোশন, বা অনেকে এটাকে ভাইব্রেটারি মোশনও বলে। তাহলে ডেফিনেশনটা কি দাঁড়াচ্ছে দেখো, oscillatory or vibratory or harmonic motion is that motion in which the body moves to and fro or back and forth। টু অ্যান্ড ফ্রো বা ব্যাক অ্যান্ড ফর্থ হতে গেলে পরেই আমাদের এই রকম এক্সাম্পলকে স্যাটিসফাই করতে হবে, যেখানে একটা ফিক্সড মাঝখানে পজিশন আছে, যে পজিশনের অ্যাবাউটে হয় নিচ থেকে উপরে যাবে বা উপর থেকে নিচে আসবে, বা বাঁ দিক থেকে ডান দিকে যাবে বা ডান দিক থেকে বাঁ দিকে আসবে। এটা রিপিটেড হতে থাকবে অ্যাবাউট দিস মিন পজিশন ইন এ ডেফিনিট ইন্টারভেল অফ টাইম। তাহলে এই টাইপের মোশনকে আমরা বলবো দা অসিলেটারি মোশন অর ভাইব্রেটারি মোশন অর হারমোনিক মোশন। এই ডেফিনেশনটা তোমাদের কাছে ক্লিয়ার হলো কিনা বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ আচ্ছা, স্যার একটু লিখে নিচ্ছি। লিখতে এখন লিখতে যেও না, কারণ তোমাদের তো এইটার ভিডিও রেকর্ডিং তো পেয়ে যাবে, তখন লিখে নিও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন ভালো করে শুনে নাও, ঠিক আছে। এবার এই যে মোশনটা রিপিটেড হচ্ছে ওভার অ্যান্ড ওভার এগেন আফটার এ সার্টেন ইন্টারভেল অফ টাইম, কার অ্যাবাউটে হচ্ছে, একটা মিন পজিশনের অ্যাবাউটে। কিন্তু মজার ব্যাপার দেখো, পেন্ডুলামের যদি সুইংটা ফলো করো, ও ডান দিকে একটা ম্যাক্সিমাম ডিস্টেন্স অব্দি যাওয়ার পর কিন্তু দেখো ব্যাক করছে, আবার বাঁদিকে একটা ম্যাক্সিমাম ডিস্টেন্স অব্দি যাওয়ার পর ব্যাক করছে। যদি মাসটার কথা চিন্তা করো, নিচের দিকে নামার সময় একটা সার্টেন নিচের দিকের পয়েন্ট অব্দিও নামছে, তারপরে উপরের দিকে উঠছে, আবার উপরের দিকে উঠে একটা সার্টেন পয়েন্ট অব্দি উঠে আবার নিচের দিকে নামছে। তার মানে এই অসিলেটারি বা হারমোনিক বা ভাইব্রেটারি মোশন যখন আমরা কনসিডার করব, তখন আমাদের মনে রাখতে হবে যে এই মোশনটা বারবার নিজেকে রিপিট করতে থাকবে অ্যাবাউট এ মিন পজিশন, এবং একটা সার্টেন লিমিটের মধ্যে। সেই লিমিটটা কোথায় থাকবে, মিন পজিশনের দুটো সাইডে। এই যে দুটো ম্যাক্সিমাম ডিস্টেন্স অব্দি যাচ্ছে ওরা, যার বাইরে বেরোতে পারছে না, এই দুটো পজিশনকে আমরা বলি হচ্ছে এক্সট্রিম পজিশনস অর এন্ড পজিশন। ওর বাইরেও বেরোতে পারবে না। কেন বেরোতে পারবে না সেটা আমরা আরেকটু গেলে পরে তখন ব্যাপারটা বুঝতে পারবো। তাহলে আমরা কি মনে রাখবো, যে এই টাইপের মোশন মানে এই অসিলেটারি বা ভাইব্রেটারি বা হারমোনিক মোশন, এটা রিপিটেড হতে থাকবে আফটার এ রেগুলার ইন্টারভেল অফ টাইম অ্যাবাউট দ্যাট ফিক্সড পজিশন অর মিন পজিশন, এবং যেটা সব সময়তে কনফাইন্ড থাকবে দুটো লিমিটের মধ্যে। সেই লিমিটটা কি থাকবে, যতটা এক্স তোমার মিন পজিশনের যতটা রাইটে থাকবে ততটাই লেফটে হবে। যদি আমরা মাসের অসিলেশন দেখি, তাহলে মিন পজিশনের ঠিক যতটা নিচে, মিন পজিশনের ঠিক ততটাই উপরে। এই দুটো এন্ডের নাম হচ্ছে এক্সট্রিম পজিশন, এবং যারা মিন পজিশনের আইদার সাইডে এক্সিস্ট করবে। দেখো এটা ক্লিয়ার হলো কিনা বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস ফলো করলাম, অসিলেটারি অর হারমোনিক মোশনের মধ্যে পিরিয়ডিক মোশনের কন্ডিশন আছে, কারণ মোশনটা রিপিটেড হচ্ছে। কিন্তু পিরিয়ডিক মোশনে আমরা এরকম টু অ্যান্ড ফ্রো, ব্যাক অ্যান্ড ফর্থ এই জাতীয় কথা বলিনি। তাহলে একটা কোয়েশ্চেন উঠলো, তাহলে কি পিরিয়ডিক মোশন আর অসিলেটারি মোশন এক, না এদের মধ্যে কোনো ডিফারেন্স আছে?
আমরা এবার যেটা দেখব সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন পিরিয়ডিক অ্যান্ড অসিলেটরি মোশন। এখানে একটা কোয়েশ্চেন এরকম ভাবে দেয়, এভরি অসিলেটরি মোশন ইজ পিরিয়ডিক বাট এভরি পিরিয়ডিক মোশন মে নট বি অসিলেটরি। তার মানে অসিলেটরি মোশন হলে সেটা পিরিয়ডিক হতে হবেই, কিন্তু পিরিয়ডিক মোশন মানেই অসিলেটরি মোশন নয়। কেন এই কথাটা বলা হলো, ভালো করে জিনিসটা বোঝো। আমরা একটু আগে অসিলেটরি বা হারমোনিক মোশনের মধ্যে কি দেখলাম? মোশনটা পিরিয়ডিক মোশনের ডেফিনেশনকে মেনটেন করে রিপিট করছে নিজেকে আফটার রেগুলার ইন্টারভেল অফ টাইম। তার মানে অসিলেটরি মোশন পিরিয়ডিক মোশনের কন্ডিশনকে স্যাটিসফাই করছেই। কিন্তু এই যদি কেউ, এই কার মাইক অন আছে মাইকটা অফ করো, ক্লাসের মাঝখানে কথা বলো না। এগুলো ভালো করে বুঝে নাও, কারণ এরকম জাতীয় কনসেপচুয়াল কোয়েশ্চেন কিন্তু তোমাদের সেমিস্টার এক্সামিনেশনে আসবে। যেটা বলছিলাম ভালো করে শোনো। তাহলে অসিলেটরি মোশন মানেই পিরিয়ডিক মোশন। কেন? কারণ পিরিয়ডিক মোশনের একটাই ডেফিনেশন, যেখানে মোশনটাকে একটা রেগুলার ইন্টারভেল অফ টাইমের পর পর রিপিট হতে হবে। সেটা আমরা অসিলেটরি বা ভাইব্রেটরি মোশনের এক্সাম্পলে দেখলাম, যেখানে পেন্ডুলামটা সুইং করছে, যেখানে মাসটা অসিলেট করছে। তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি একই মোশন রিপিটেড হচ্ছে আফটার রেগুলার ইন্টারভেলস অফ টাইম। তার মানে অসিলেটরি মোশনকে পিরিয়ডিক হতেই হবে। নেক্সট আমরা কি দেখতে পেলাম? অসিলেটরি মোশনে একটা মিন পজিশন আছে, যে মিন পজিশনটাকে ও সেন্টার করে, পেন্ডুলামের কেসে একবার বাঁদিক থেকে ডান দিকে, একবার ডান দিক থেকে বাঁদিক। তোমার মাসের অসিলেশনের কেসে একবার তোমার ওই মিড পয়েন্টের অ্যাবাউটে উপর থেকে নিচ, একবার নিচ থেকে উপর। কিন্তু যখন আমরা পিরিয়ডিক মোশনের এক্সাম্পল গুলো কনসিডার করেছিলাম, একটু চিন্তা করে দেখো, যখন আর্থ সানকে রিভলভ করছি, তখন দেখো আর্থ কিন্তু একটা ডাইরেকশনেই কিন্তু সানকে রিভলভ করছে। এরকম কিন্তু কখনো হচ্ছে না যে আর্থ 1 ইয়ার বাদে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে এলো ধরো, তারপর আবার নেক্সট 1 ইয়ারে আবার ক্লকওয়াইজ ঘুরলো, তা কিন্তু নয়। যে কোনো প্ল্যানেট তোমার আর্থ সানকে সেন্টার করে যখন রোটেট করছে বা রিভলভ করছে, ওরা কিন্তু একই ডাইরেকশনে রোটেট করতে থাকছে। যদি আমরা আমাদের ক্লকের সেকেন্ড হ্যান্ড, আওয়ার হ্যান্ড, মিনিট হ্যান্ড গুলোকে কনসিডার করি, তাহলে দেখো এরা কিন্তু কন্টিনিউয়াসলি একটা ডাইরেকশনেই কিন্তু রোটেট করছে। কখনো কিন্তু একটা রোটেশনের পর এরা কিন্তু আবার উল্টো দিকে আসছে না। তার মানে পিরিয়ডিক মোশনে একটা সার্টেন টাইম বাদে বাদে ও মোশনটাকে রিপিট করলেই সেটা পিরিয়ডিক হয়ে যাচ্ছে, যেখানে টু অ্যান্ড ফ্রো হওয়ার কোনো দরকার নেই। কিন্তু অসিলেটরি মোশন বা তোমার ভাইব্রেটরি মোশন বা হারমোনিক মোশনে শুধু টাইমের পর পর, একই টাইমের পর পর রিপিট করলে হবে না, সেখানে একটা মিন পজিশন থাকতে হবে, এবং যেখানে টু অ্যান্ড ফ্রো বা ব্যাক অ্যান্ড ফর্থ মোশনটাকে এক্সিকিউট করাতে হবে, যেটা আমরা পেন্ডুলামের সুইং এ পাচ্ছি, যেটা আমরা মাসের অসিলেশনে পাচ্ছি। কিন্তু সেটা আমরা সানের সারাউন্ড করে যে বিভিন্ন প্ল্যানেট গুলো রিভলভ করছে সানকে সেন্টার করে, সেখানে পাচ্ছি না। যখন আমরা আমাদের ঘড়ির বিভিন্ন তোমার আওয়ার হ্যান্ড, সেকেন্ড হ্যান্ড, মিনিট হ্যান্ডকে অবজার্ভ করছি, সেখানে আমরা পাচ্ছি না। তাহলে পরে পিরিয়ডিক মোশনের মধ্যে সমস্ত এক্সাম্পল লুকিয়ে আছে, কিন্তু পিরিয়ডিক মোশনের থেকে যখন আমরা শুধুমাত্র টু অ্যান্ড ফ্রো, মিন পজিশন, এই টার্মগুলোকে অ্যাড করছি, তখন সেই পিরিয়ডিক মোশনের নামটা চেঞ্জ হয়ে আরো অ্যাকিউরেট বা প্রিসাইজ হয়ে যাচ্ছে অসিলেটরি মোশন বা ভাইব্রেটরি মোশন। এই কারণের জন্য আমরা বলি যে অসিলেটরি মোশন বা ভাইব্রেটরি মোশন মানে সেটা পিরিয়ডিক হতে হবেই, কারণ একই মোশন রিপিটেড হচ্ছে আফটার এ সার্টেন ইন্টারভেল অফ টাইম। কিন্তু পিরিয়ডিক মোশনের ডেফিনেশনে যেহেতু এরকম টু অ্যান্ড ফ্রো বা ব্যাক অ্যান্ড ফর্থ কন্ডিশন নেই, তাই জন্য পিরিয়ডিক মোশনটা মানেই সেটা যে সব সময় অসিলেটরি মোশন হবে তার কোনো গ্যারান্টি নেই।
হতেও পারে, নাও হতে পারে। তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে ব্যাপারটাকে আমরা ডিফারেন্সটাকে কিভাবে লিখবো? আমরা যদি আমাদের বলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পিরিয়ডিক অ্যান্ড অসিলেটারি মোশন, তাহলে প্রথমে আমরা বলবো কেন অসিলেটারি মোশনকে পিরিয়ডিক হতে হবেই। কেন? তার কারণটা কি লেখা রয়েছে দেখো, এভরি অসিলেটারি মোশন ইজ নেসেসারিলি পিরিয়ডিক বিকজ ইট ইজ রিপিটেড অ্যাট রেগুলার ইন্টারভেলস অফ টাইম। রেগুলার টাইম ইন্টারভেল বাদে বাদে রিপিটেড হচ্ছে, তার মানে অসিলেটারি মোশনকে পিরিয়ডিক হতেই হবে। এর সাথে আরেকটা কি জিনিস এখানে অ্যাড হবে, সেখানে হচ্ছে অসিলেটারি মোশনে একটা মিন পজিশন থাকবে। তার মানে এর সাথে আমরা অ্যাড করছি দ্যাট অসিলেটারি মোশন ইজ বাউন্ডেড অ্যাবাউট ওয়ান মিন পজিশন। সেই মিন পজিশনটাকে সেন্টার করে বাঁদিক থেকে ডান দিক, ডান দিক থেকে বাঁদিক, উপর থেকে নিচ বা নিচ থেকে উপর, এই জিনিসটা হতে থাকবে। কিন্তু পিরিয়ডিক মোশনে এরকম কোনো মিন পজিশন না থাকার জন্য পিরিয়ডিক মোশনের এক্সাম্পলে অসিলেটারি মোশনও যেরকম এক্সিস্ট করছে, একই রকম ভাবে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রোটেশন যদি একটা সার্টেন টাইম বাদে বাদে রিপিটেড হয়, তারাও পিরিয়ডিক মোশনের এক্সাম্পলের মধ্যে চলে আসছে। তার মানে আমরা বলছি সেই জন্য যে এভরি পিরিয়ডিক মোশন নিড নট বি অসিলেটারি। তার এক্সাম্পল হিসাবে আমরা কি বলছি, এক্সাম্পলে বলছি দেখো, যে সানের সারাউন্ডে বা সানকে সেন্টার করে আর্থ আফটার 1 ইয়ার একটা রেভলিউশনকে কমপ্লিট করছে, কিন্তু সেখানে কোনো মিন পজিশন বলে কোনো ব্যাপার নেই, সেখানে কোনো টু অ্যান্ড ফ্রো নেই। সেই কারণের জন্য আর্থের মোশনটাকে আমরা পিরিয়ডিক বলতে পারবো, কিন্তু এটাকে আমরা কখনোই অসিলেটারি বলতে পারবো না। দেখো ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা বলো। বুঝতে পেরেছো ডিফারেন্স? হ্যাঁ স্যার, বুঝেছি। আচ্ছা, বাকিদের সবার কাছে ক্লিয়ার হয়েছে? তোমাদের বাকিরা যারা আছো ক্লাসে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে হ্যাঁ স্যার। দেখো, এই অসিলেটারি মোশন পড়ার সময় আরেকটা টার্ম আমি ইউজ করেছিলাম, ভাইব্রেটারি মোশন। তার মানে অসিলেশন ভাইব্রেশন দুটো টার্ম আছে, এটা আমাদের খুব কনফিউজ করে। কখন আমরা দেখবে তুমি বইয়ের মধ্যে কিছু কিছু বইতে অসিলেশন বলছে, কিছু কিছু বইতে ভাইব্রেশন বলছে। এরা কি একই কথা, নাকি এদের মধ্যে কোনো ডিফারেন্স আছে? মনে রাখবে, অসিলেশন বা ভাইব্রেশনের মধ্যে কোনো সেরকম কোনো সিগনিফিকেন্ট কোনো ডিফারেন্স নেই। তাহলে দুটো টার্মকে কেন দুরকম নাম দিয়ে বলা হলো যদি এদের মধ্যে সিগনিফিকেন্ট ডিফারেন্স না থাকে? ডিফারেন্স একটা আছে, কিন্তু সেটা বিরাট ইম্পর্টেন্ট কিছু নয়। কি ডিফারেন্স? যদি আমরা অসিলেশন বা অসিলেটারি মোশনের মধ্যে ফ্রিকোয়েন্সি বলে একটা টার্ম আমরা পড়বো, একটু বাদে পড়ছি, তো সেই ফ্রিকোয়েন্সির ভ্যালু যদি স্মল হয় তখন আমরা সেটাকে বলবো অসিলেশন, আর ফ্রিকোয়েন্সির ভ্যালু যদি ভেরি লার্জ হয় তখন আমরা সেটাকে বলবো ভাইব্রেশন। তার মানে মনে রাখবে, অসিলেশন আর ভাইব্রেশনের মধ্যে সেরকম কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স নেই। যখন ফ্রিকোয়েন্সিটা হচ্ছে স্মল তখন অসিলেশন টার্মটা আমরা ইউজ করি, আর যখন ফ্রিকোয়েন্সিটা হচ্ছে লার্জ তখন আমরা ভাইব্রেশন টার্মটা ইউজ করি। বাদবাকিটা সম্পূর্ণটাই হচ্ছে সেম। এবারে আমরা একটা খুব ইম্পর্টেন্ট টার্মিনোলজির দিকে যাব, যার নাম হচ্ছে ফোর্স কনস্ট্যান্ট। এই ফোর্স কনস্ট্যান্ট ব্যাপারটাকে বোঝার আগে আমাদের যেটা জানতে হবে, একটা প্রথমে আমরা একটা এক্সাম্পলকে ভালো করে দেখি। কি লিখেছে দেখো, লেখা রয়েছে হরাইজেন্টাল অসিলেশন অফ এ স্প্রিং মাস সিস্টেম। ধরো এরকম আমার একটা হরাইজেন্টাল টেবিল রয়েছে, এই টেবিলের সারফেসটা হচ্ছে ফ্রিকশনলেস, কোনো ঘর্ষণ নেই। এবারে আমি এই রকম একটা মাসকে, যার দেখো একটা স্প্রিং এর সাথে কানেক্ট করা রয়েছে, স্প্রিং এর একটা এন্ডকে দেখো আমি একটা ভার্টিক্যাল সাপোর্ট, ধরো এই ভার্টিক্যাল যে লাইনটা একদম বাঁদিকে যেটা রয়েছে এটা ধরো হচ্ছে আমাদের ওয়াল, তাহলে ওয়াল মুভ করবে না। তার মানে এই ভার্টিক্যাল লাইনটা হচ্ছে একটা রিজিড সাপোর্ট, যে সাপোর্টটা কখনো মুভ করবে না।
তার একটা দিকে আমি একটা স্প্রিংকে কানেক্ট করেছি, আর স্প্রিং এর অন্য এন্ডে আমি একটা মাসকে কানেক্ট করে রেখেছি। নিয়ে আমি মাসটাকে একটু ডান দিকে ধরো টেনে ছেড়ে দিলাম, বা একটু বাঁ দিকে ধরো পুশ করে ছেড়ে দিলাম। তুমি কি দেখবে, যেহেতু এই টেবিলটা ফ্রিকশনলেস, এই মাসটা এইরকম ভাবে ইনফাইনাইট টাইম ধরে এরকম করে দেখো একবার লেফট টু রাইট যাচ্ছে, একবার রাইট টু লেফট যাচ্ছে। তার মানে কি এখানে টু অ্যান্ড ফ্রো ব্যাপারটা থাকছে। টু অ্যান্ড ফ্রো হতে গেলে আমাকে একটা মিন পজিশনকে ফার্স্টে লোকেট করতে হবে। ধরো আমি একটা মিন পজিশনটাকে লোকেট করলাম। মিন পজিশন মানে হচ্ছে যখন অসিলেট করবে তার যে দুটো লিমিটের মাঝখানে ও অসিলেট করছে, সেই লিমিটের ঠিক মাঝখানের পয়েন্টটা দিয়ে আমরা একটা লাইনকে কনসিডার করব। তাহলে পরে দেখো এর একটা এক্সট্রিম রাইট এন্ড রয়েছে, একটা দেখো এক্সট্রিম লেফট এন্ড রয়েছে। ভালো করে অবজার্ভ করে দেখো, ও কিন্তু এই দুটো পয়েন্টের বাইরে কখনো বেরোতে পারছে না। তাহলে পরে এর মাঝখানে মাঝখানে যে ডটেড লাইনটা দেখছো, এই ডটেড লাইনটা হচ্ছে মিন পজিশন অর ইকুইলিব্রিয়াম পজিশন। আর ওই ডান দিকের কন্টিনিউয়াস লাইনটা আর বাঁদিকের কন্টিনিউয়াস লাইনটা ডিনোট করছে দুটো এক্সট্রিম এন্ড। এবার কোয়েশ্চেন হচ্ছে, দেখো যেই মোমেন্টে ও এই মাঝখানের ডটেড লাইনটা ক্রস করে বাঁদিক থেকে ডান দিকে যাচ্ছে, ও একটা সার্টেন ডিস্টেন্স যাওয়ার পর আর যেতে পারছে না, ব্যাক করছে। আবার ঠিক একই রকম ভাবে মিড পয়েন্টের এই ডটেড লাইনটাকে ক্রস করে যখন ও বাঁদিকে যাচ্ছে, তখন ও একটা সার্টেন ম্যাক্সিমাম লেফট এন্ড অব্দি যাওয়ার পর আর যেতে পারছে না, ব্যাক করছে। কেন এটা হচ্ছে? তার কারণ যেই মোমেন্টে তুমি স্প্রিংটাকে ওর ন্যাচারাল লেন্থের থেকে একটু স্ট্রেচ করবে বা একটু কম্প্রেস করবে, সঙ্গে সঙ্গে স্প্রিং এর মধ্যে একটা ইলাস্টিক ফোর্স ডেভেলপ করে। একটু চিন্তা করে দেখো, তোমার হাতে ধরো একটা রাবার ব্যান্ড দেওয়া হলো। তুমি যদি রাবার ব্যান্ডটাকে স্ট্রেচ করো, করে যদি ছেড়ে দাও, তুমি দেখবে রাবার ব্যান্ডটা আবার ওর আগের লেন্থে ব্যাক করে এসছে। তুমি যদি একটা স্প্রিং তোমার হাতে দেওয়া হয়, তুমি যদি স্প্রিংটাকে একটু টেনে ইলংগেট করো, লম্বা করো, করে ছেড়ে দাও, তুমি দেখবে স্প্রিংটা আবার ওর আগের লেন্থে ব্যাক করে আসছে। কেন এটা হচ্ছে? তার কারণ হচ্ছে প্রত্যেকটা মেটেরিয়ালের মধ্যে যখনই তুমি একটা তার মধ্যে ডিফরমেশন করবে, তার মানে তুমি তার শেপ বা সাইজকে চেঞ্জ করবে, ওই মেটেরিয়ালের মধ্যে তুমি যে ফোর্স অ্যাপ্লাই করে ওকে ডিফর্ম করছো, তার এগেনস্টে একটা রিয়াকশন ফোর্স প্রডিউসড হয়, যার নাম হচ্ছে ইলাস্টিক ফোর্স, যেটা তোমরা ফার্স্ট সেমিস্টারে অলরেডি ইলাস্টিসিটি চ্যাপ্টারে পড়েছিলে। তো সেই ইলাস্টিক ফোর্সটা কি করে, যখন তুমি একটা অবজেক্টকে তার অরিজিনাল শেপ বা সাইজ থেকে ডিফর্ম করছো, বিকৃত করছো, ওই ফোর্সটা, ইলাস্টিক ফোর্সটা বডিটাকে হেল্প করে যাতে ও আবার ওর অরিজিনাল শেপ বা সাইজটাকে রিগেন করতে পারে বা ফিরে পেতে পারে। এখানেও এক্স্যাক্টলি তাই হচ্ছে। এখানে কি হচ্ছে, এখানে যখনই তুমি স্প্রিংটাকে ওর লেন্থের থেকে বেশি ইলংগেট করছো, তার মানে যখন এই মাসটা ডান দিকে যাচ্ছে ওই ডটেড লাইনের অ্যাবাউটে বা ডটেড লাইনের রেসপেক্টে, তখন এই স্প্রিংটা স্ট্রেচড হওয়ার জন্য সাথে সাথে যে ডাইরেকশনে অবজেক্টটা যাচ্ছে তার অপোজিট ডাইরেকশনে একটা এরকম ফোর্স ডেভেলপ করছে। যে ফোর্সটা কোন দিকে অ্যাক্ট করছে দেখো, ডান দিক থেকে বাঁ দিকে। তার মানে যখন এই মাসটা এই ভার্টিক্যাল লাইনের অ্যাবাউটে তোমার বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে, সঙ্গে সঙ্গে ওই স্প্রিংটা ইলংগেট হওয়ার জন্য স্প্রিং এর ভিতরে একটা ফোর্স ডেভেলপ করছে। সেই ফোর্সটা হেল্প করবে ওই স্প্রিংটাকে ওর অরিজিনাল পজিশন বা অরিজিনাল শেপ বা সাইজকে রিগেন করতে। তাহলে খুব ভালো করে ফলো করো এই জায়গাটা। যখন এই ব্লকটা, বা তোমার ব্লক বলা নয়, আমার এখানে একটা স্ফিয়ার রয়েছে বা স্ফেরিক্যাল অবজেক্ট রয়েছে, এই স্ফেরিক্যাল অবজেক্টটা যখন তোমার এই ভার্টিক্যাল লাইন বা মিন পজিশনটাকে ক্রস করে ডান দিকে যাচ্ছে, এই ফোর্সটা অ্যাক্ট করছে ডান দিক থেকে বাঁ দিকে। কিন্তু
যখন এই মাসটা তোমার ওই মাঝখানের ডটেড লাইনটাকে ক্রস করে বাঁদিকে যাবে, তখনও আমরা দেখব এই স্প্রিং এর মধ্যে একটা ফোর্স ডেভেলপ করবে, যেটা অ্যাক্ট করবে ডান দিকে। তাহলে রাইট হ্যান্ড সাইডে ওই ডটেড ভার্টিক্যাল লাইনটাকে কনসিডার করো যেন ওটা মাঝখানের একটা লাইন। এবার ওই লাইনের রেসপেক্টে যখন তুমি ডান দিকটাকে ফলো করছো, এখন বাঁ দিকটা দেখো না, প্রথমে ডান দিকটাকে দেখো। যখন ডান দিকটাকে ফলো করছো, তখন অবজেক্টটা যখন ওই ভার্টিক্যাল ডটেড লাইনটা ক্রস করে ডান দিকে যাচ্ছে, তখন রেড কালারের একটা ফোর্স অ্যাক্ট করছে ডান দিক থেকে বাঁ দিকে, তার মানে অবজেক্টটা যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে। এই ফোর্সটা কি করছে, স্প্রিংটাকে অরিজিনাল শেপ ফিরে পেতে সাহায্য করছে, অবজেক্টটাকে ওর ভার্টিক্যাল পজিশনে ব্যাক করাতে সাহায্য করছে। এবারে চলে আসো বাঁদিকের পার্টটাতে। এই ডটেড লাইনটার রেসপেক্টে এবার বাঁদিকটা ফলো করো, এবার ডান দিকটা দেখো না। বাঁদিকে যখন অবজেক্টটা মুভ করছে, তখন স্প্রিংটা কম্প্রেসড হচ্ছে। যেই মোমেন্টে কম্প্রেসড হচ্ছে, তাহলে কম্প্রেসড অবস্থা থেকে স্প্রিংটাকে ন্যাচারাল লেন্থে ফিরতে হবে। সঙ্গে সঙ্গে দেখো রেড কালারের অ্যারোটার ডাইরেকশনটা দেখো রিভার্স হয়ে গেছে। তার মানে যখনই তুমি অবজেক্টকে তার ভার্টিক্যাল ওই মিন পজিশন বা ইকুইলিব্রিয়াম পজিশনের থেকে ডান দিকে বা বাঁ দিকে একটু ডিসপ্লেস করবে, সাথে সাথে একটা অপোজিট ডাইরেকশনে ফোর্স ডেভেলপ করবে, যে ফোর্সটা তুমি যেই মোমেন্টে তোমার অ্যাপ্লাইড ফোর্সটাকে ছেড়ে দেবে, অবজেক্টটাকে আবার ওই ভার্টিক্যাল ডটেড লাইনে ব্যাক করে আসতে হেল্প করবে। এই ফোর্স দুটোর নাম হচ্ছে রিস্টোরিং ফোর্স। রিস্টোর করছে, কি রিস্টোর করছে? স্প্রিং এর অরিজিনাল লেন্থ। কি রিস্টোর করছে? অবজেক্টটার অরিজিনাল পজিশনটাকে। এই যে রেস্টোরিং ফোর্সটা যেটা অ্যাক্ট করবে, সেটা সবসময় মনে রাখবে ইকুইলিব্রিয়াম পজিশনের থেকে অবজেক্টটা যেদিকে যাবে তার ঠিক উল্টো দিকে। তার মানে মাঝখান থেকে অবজেক্টটা যদি ডান দিকে যায়, তাহলে রেস্টোরিং ফোর্সটা কাজ করবে বাঁ দিকে। যদি অবজেক্টটা ওই ভার্টিক্যাল মাঝখানের লাইনটা থেকে বাঁ দিকে যায়, তাহলে এই ফোর্সটা কাজ করবে ডান দিকে। এই ফোর্সটা আছে বলেই আমরা সব সময়তে এরকম টু অ্যান্ড ফ্রো মোশনটা দেখতে পাবো। এবং এই ফোর্সটা আছে বলেই আমরা দেখব কি, এই ডান দিকের ম্যাক্সিমাম এন্ড বা বাঁ দিকের ম্যাক্সিমাম এন্ডের বাইরে এই অবজেক্টটা কখনো বেরোতে পারবে না। কেন? তার কারণ এই রেস্টোরিং ফোর্সটা যত অবজেক্টটা এই মাঝখানের পজিশন থেকে দূরের দিকে যাবে, রেস্টোরিং ফোর্সের ভ্যালুটা তত বাড়বে। যখন ও দেখা যাচ্ছে ডান দিকের এই ম্যাক্সিমাম এই এন্ড অব্দি যাচ্ছে, তার মানে ওই পজিশনে এই রেস্টোরিং ফোর্সের ভ্যালুটা এতটাই লার্জ যে ও আর এই রেস্টোরিং ফোর্সটাকে ওভারকাম করে ফার্দার ডান দিকে যেতে পারছে না। ঠিক একই কথা বাঁদিকের এই এক্সট্রিম এন্ডের জন্য অ্যাপ্লিকেবল। যখন ও বাঁদিকের এই এক্সট্রিম এন্ডে এসে পৌঁছাচ্ছে, তখন এই রেস্টোরিং ফোর্সের ভ্যালুটা এতটাই লার্জ হচ্ছে যে ও আর ফার্দার এই রেস্টোরিং ফোর্সটাকে ওভারকাম করে আর বাঁদিকে যেতে পারছে না। তাহলে এই রেস্টোরিং ফোর্সটা তুমি এই মিন পজিশন থেকে অবজেক্ট যত বেশি ডিস্টেন্সে যাবে, তত এই রেস্টোরিং ফোর্সের ম্যাগনিচিউডটা বাড়বে। যে পয়েন্ট অবধি ও এই রেস্টোরিং ফোর্সকে ওভারকাম করতে পারবে, সেই পয়েন্ট অবধি ও যেতে পারবে, তার বাইরে আর কখনো ও বেরোতে পারবে না। তাহলে পরে আমরা এই মাঝখানের পজিশনটাকে বলছি মিন পজিশন অর ইকুইলিব্রিয়াম পজিশন, আর ওই ডান দিক আর বাঁ দিকের এই দুটো এন্ডকে আমরা বলছি এক্সট্রিম এন্ড। তাহলে এই মিন পজিশনের অ্যাবাউটে এই দুটো এক্সট্রিম এন্ডের মধ্যে মাসটা এইভাবেই অসিলেট করতে থাকছে। ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হলো কিনা বলো? বুঝতে হ্যাঁ পেরেছো? স্যার ক্লিয়ার ক্লিয়ার হ্যাঁ ক্লিয়ার তো সবার কাছে? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আচ্ছা, এবার আমাদের একটা ক্যালকুলেশন করতে হবে। এই যে রেস্টোরিং ফোর্সটা ব্যাপারটা কি হচ্ছে আমরা এটা বুঝলাম।
এবার এর জন্য আমাদের একটা ক্যালকুলেশন লাগবে, যেখানে আমরা ফোর্স কনস্ট্যান্ট বলে একটা কথা জানবো। দেখো কিভাবে ক্যালকুলেশনটা করছি। এই স্ক্রিনের মধ্যে এগুলো কি করছো তোমরা? এখানে যে যে করবে তার নাম কিন্তু এখানে উঠছে, কিন্তু আমার এখানে এবারে ভালো করে দেখো। এই এই রঘুনন্দন বলে কে, দেখো এখানে একটা টিক মার্ক দিয়েছো, এগুলো বন্ধ করো। এগুলো কেন করছো? স্যার এটা বুঝতে পারছি না কি করে কি হতে যাচ্ছে আমি এমনি। স্ক্রিনের মধ্যে হাত দিও না। স্ক্রিনের মধ্যে হাত দিচ্ছ কেন? সেটা অফ করবো কি করে বুঝতে দাঁড়াও পারছি না। দাঁড়াও। এটা এখন কিছু এটা তোমার এন্ড থেকেই করা যাবে। এখন আমি বন্ধ করে রেখেছি যাতে করে কোনো অ্যাক্সিডেন্টাল কোনো টাচ না হয়। ঠিক আছে, দেখো ভালো করে। এবার যে জিনিসটা আমরা আগের কেসে দেখলাম, সেই জিনিসটাকে এবার আমরা ম্যাথামেটিক্যালি বুঝবো। ভালো করে জিনিসটা দেখো। তিনটে ফিগার আছে। প্রথমে একদম উপরের ছবিটা দেখো। উপরের ছবিটা কি দেখা যাচ্ছে? একটা স্প্রিং রয়েছে, যে স্প্রিংটা ওর ন্যাচারাল লেন্থের মধ্যে রয়েছে। এই অবস্থাতে স্প্রিংটা ইলংগেটেডও নয়, স্প্রিংটা কম্প্রেসডও নয়। স্প্রিংটা ওর ন্যাচারাল যা লেন্থ সেই লেন্থে রয়েছে। স্প্রিং এর একটা এন্ডকে কানেক্ট করা রয়েছে একটা ভার্টিক্যাল ওয়ালের সাথে, আর আরেকটা এন্ড কানেক্ট করা রয়েছে একটা ব্লকের সাথে। এই অবস্থাতে আমরা এই পুরো জিনিসটাকে একটা হরাইজেন্টাল সারফেসের উপর রেখেছি। কনসিডার করে নাও এই হরাইজেন্টাল সারফেসটার উপরে কোনো ফ্রিকশন নেই। যদি আমরা এইভাবে ব্লক আর মাস এই স্প্রিং সিস্টেমটাকে রেখে দিই, তাহলে আমরা কি দেখব? এই স্প্রিংটা বা ব্লকটা কেউ কোনো মুভ করবে না। আমরা এই পজিশনে ব্লকের ঠিক মাঝখান দিয়ে দেখো একটা ভার্টিক্যালি ডটেড লাইন ড্র করেছি, এবং সেখানে লিখেছি এক্স ইজ ইকুয়াল টু 0। কেন? কারণ আমরা এই হরাইজেন্টাল লাইনটাকে এক্স অ্যাক্সিস কনসিডার করছি, আর ব্লকটা যখন রেস্টে রয়েছে, ব্লকের যখন কোনো মোশন নেই, সেখানে আমরা ব্লকের মাঝখানটাকে কনসিডার করছি, যে পজিশনটাতে এক্স এর ভ্যালু হচ্ছে 0। এই পজিশনটাকে আমরা বলবো হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন। তাহলে প্রথমে আমরা কি করছি? ফার্স্টে আমরা কনসিডার করছি যে একটা এম মাসের ব্লক, সেটা অ্যাটাচ করা রয়েছে একটা স্প্রিং এর সাথে, সেটা একটা ফ্রিকশনলেস হরাইজেন্টাল সারফেসের উপর রাখা রয়েছে, এবং এক্স অ্যাক্সিসটাকে আমরা অ্যালং দা হরাইজেন্টাল লাইন কনসিডার করছি। এইবার সেকেন্ড ফিগারটা দেখো। সেকেন্ড ফিগারে কি করছো? তুমি একটা এক্সটার্নাল ফোর্স দিয়ে ব্লকটাকে, ও যখন রেস্টে ছিল তার থেকে ডান দিকে দেখো সরিয়ে নিয়ে গেছো। এই যে এফ এর সাফিক্সে ইএক্সটি লেখা রয়েছে, এটা হচ্ছে সেই এক্সটার্নাল ফোর্স যেটা তুমি অ্যাপ্লাই করছো ব্লকের উপর ডান দিকে। তাহলে ব্লকটা যেই মোমেন্টে এক্স ইকুয়ালস টু 0 থেকে ডান দিকে মুভ করলো, সঙ্গে সঙ্গে কি হলো? ব্লকটা একটা ডিসপ্লেসমেন্ট হলো ইকুইলিব্রিয়াম পজিশন থেকে টুয়ার্ডস রাইট। এবার স্প্রিংটাকে অবজার্ভ করো, দেখো স্প্রিং এর লেন্থ বেড়ে গেছে। যেই মোমেন্টে স্প্রিং এর লেন্থ বেড়ে যাবে, তার মানে কি? স্প্রিংটা ডিফর্মড হলো। ডিফর্ম হওয়া মানে কি? স্প্রিং এর মধ্যে একটা রেস্টোরিং ফোর্স বা ইলাস্টিক ফোর্স ডেভেলপ করবে। তাহলে সেই ইলাস্টিক ফোর্সটা কোন দিকে কাজ করবে? একটু আগে তোমাদের বলেছি, যেদিকে ব্লকটা ইকুইলিব্রিয়াম পজিশন থেকে মুভ করবে তার অপোজিটে। তাহলে দেখো সেকেন্ড ফিগারে ডান দিক থেকে বাঁদিকে দেখো একটা অ্যারো দিয়ে এফ লেখা রয়েছে। এই যে অ্যারো দিয়ে এফটা, যেটা রাইট টু লেফট ড্র করা রয়েছে, এইটাই হচ্ছে আমাদের আগের ফিগারের সেই রেস্টোরিং ফোর্স। তার মানে হচ্ছে কি? আমরা যেই মোমেন্টে ব্লকটাকে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে এক্সটার্নালি ফোর্স অ্যাপ্লাই করে ডান দিকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ডিসপ্লেসমেন্ট দিচ্ছি, সঙ্গে সঙ্গে স্প্রিং এর ভিতরে একটা রেস্টোরিং ফোর্স ডেভেলপ করল। এবার তুমি যেই মোমেন্টে তোমার হাতটা ছেড়ে দেবে, অ্যাপ্লাইড ফোর্সটাকে অফ করে দেবে, সাথে সাথে তুমি দেখবে ব্লকটা
ওই এক্সট্রিম রাইট হ্যান্ড থেকে এবারে মুভ করতে শুরু করবে এক্স ইজ ইকুয়াল টু জিরোর দিকে। এবার এক্স ইজ ইকুয়াল টু জিরোতে পৌঁছানোর পর ও থেমে যাবে না। কেন যাবে না? তার কারণ এই এক্সট্রিম এন্ড থেকে মিড পজিশনে আসার সময় ও কিছুটা ভেলোসিটি পাবে। এই ভেলোসিটি পাওয়ার জন্য ওর মধ্যে একটা ইনারশিয়া অফ মোশন বা গতি জাড্য তৈরি হবে। এই ইনারশিয়া অফ মোশনের জন্য ও এই ইকুইলিব্রিয়াম পজিশনটাকে ক্রস করে ডান দিক থেকে বাঁ দিকে চলে যাবে। এবার থার্ড ফিগারটা দেখো। এবার মজার ব্যাপার দেখো, সেকেন্ড ফিগারে যতটা অ্যামাউন্টে তুমি ব্লকটাকে এক্স ইকুয়াল টু জিরো থেকে ডান দিকে সরিয়েছিলে, থার্ড ফিগারে দেখো ঠিক ততটা অ্যামাউন্টেই ব্লকটা ওই মিড পজিশন থেকে বাঁদিকে গেছে। স্প্রিংটা এবার দেখো কম্প্রেসড হয়েছে। যেই মোমেন্টে স্প্রিংটা কম্প্রেসড হবে, সঙ্গে সঙ্গে কি হবে? রেস্টোরিং ফোর্সটা নিজের ডাইরেকশনটাকে রিভার্স করে দেবে, কারণ স্প্রিংটাকে ও আবার ন্যাচারাল লেন্থে ব্যাক করাবে। আর অলরেডি আমরা দেখে এসেছি যে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ব্লক যেদিকে যাবে তার উল্টো দিকে রেস্টোরিং ফোর্স কাজ করবে। তাহলে এবার ব্লকটা কোন দিকে যাচ্ছে? বাঁ দিকে যাচ্ছে। তাহলে রেস্টোরিং ফোর্সটা কাজ করবে ডান দিকে। তাহলে এই দুটো রেস্টোরিং ফোর্স ডিপেন্ড করবে কতটা অ্যামাউন্টে তুমি ব্লকটাকে তার ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডিসপ্লেস করাচ্ছ তার উপরে। যেহেতু আমরা ইকুইলিব্রিয়াম পজিশনের লাইনে এক্স ইজ ইকুয়াল টু জিরো কনসিডার করেছি, সেই জন্য আমরা ইকুইলিব্রিয়াম পজিশনের থেকে ডান দিকটাকে বলবো পজিটিভ এক্স অ্যাক্সিস আর বাদিকটাকে বলবো নেগেটিভ এক্স অ্যাক্সিস। তাহলে সেকেন্ড ফিগারে দেখো ব্লকের ডিসপ্লেসমেন্ট বা সরণ হচ্ছে প্লাস এক্স, থার্ড ফিগারে দেখো ব্লকের ডিসপ্লেসমেন্ট হচ্ছে মাইনাস এক্স, কারণ আমরা মাঝখানের এই লাইনটাকে এক্স ইজ ইকুয়াল টু জিরো কনসিডার করছি। এই অবধি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো? হ্যাঁ স্যার। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। তাহলে আমি কি বলছি? আমি বলছি তাহলে যদি আমরা মাসটাকে একটা ডিসপ্লেসমেন্ট দিই অ্যালং এক্স অ্যাক্সিস এবং সেটাকে রিলিজ করি, তাহলে আমরা আগের যেটা তোমার অ্যানিমেশনে দেখলাম যে ব্লকটা কন্টিনিউয়াসলি একবার বাঁদিক থেকে ডান দিক একবার ডান দিক থেকে বাঁদিক, তার মানে ব্যাক অ্যান্ড ফর্থ এইভাবে ও মোশনটা এক্সিকিউট করতে থাকবে এক্স ইজ ইকুয়াল টু জিরোকে সেন্টার করে। কোনো একটা ইনস্ট্যান্টে আমরা যদি কনসিডার করি ডিসপ্লেসমেন্টটা ওই মিন পজিশন বা ইকুইলিব্রিয়াম পজিশন থেকে তার ভ্যালু হচ্ছে এক্স, তাহলে পরে আমরা দেখব যে ব্লকের উপর বা ওই মাসটার উপর একটা ফোর্স অ্যাক্ট করছে, যে ফোর্সটা ওই ব্লকটাকে বা মাসটাকে তার এক্স ইকুয়ালস টু জিরো পজিশনটা রিস্টোর করতে হেল্প করবে। তাহলে এই যে দেখো এফ বলে যে অ্যারোটা লেখা রয়েছে, এই এফটারই নাম হচ্ছে আমাদের রেস্টোরিং ফোর্স বা রিটার্ন ফোর্স। এবার সায়েন্টিস্টরা এই এফ এর সাথে যে ডিসপ্লেসমেন্ট এক্স তার মধ্যে কোনো রিলেশন আছে কিনা সেটাকে ফাইন্ড আউট করলেন। সেটা ফাইন্ড আউট করতে গিয়ে সায়েন্টিস্টরা অবজার্ভ করলেন যদি ডিসপ্লেসমেন্টের ভ্যালু খুব বেশি না হয়, তাহলে এই রেস্টোরিং ফোর্স বা রিটার্ন ফোর্স আর এই ডিসপ্লেসমেন্ট এদের দুজনের ভ্যালু হচ্ছে দে আর ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইচ আদার, তার মানে সমানুপাতিক। তাহলে সায়েন্টিস্টরা কি দেখলেন যে যখন ডিসপ্লেসমেন্ট বা এক্স এর ভ্যালু খুব বেশি লার্জ নয়, তখন এই রেস্টোরিং ফোর্সটা হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ডিসপ্লেসমেন্ট। তাহলে এবার আমাকে ম্যাথামেটিক্যাল ইকুয়েশনটা আনতে হবে। এই অবজারভেশনটা এটা কিন্তু সায়েন্টিস্টরা এক্সপেরিমেন্টাল রেজাল্টকে অ্যানালাইজ করার পর এটাকে অবজার্ভ করলেন। এবার যখন ম্যাথামেটিক্যালি লেখা হবে, তার মানে কি ফোর্স প্রপোর্শনাল টু এক্স, তার মানে আমি ক্যাপিটাল এফ প্রপোর্শনাল টু এক্স লিখতে পারবো। কিন্তু শুধু ক্যাপিটাল এফ প্রপোর্শনাল টু এক্স লেখা যাবে না। কেন যাবে না? তার কারণ হচ্ছে তুমি দেখো যখন এক্সটা প্লাস মানে সেকেন্ড ফিগারটা, তার মানে যখন ব্লকটা ডান দিকে যাচ্ছে তখন ফোর্সের অ্যারোটা দেখো টুয়ার্ডস লেফট মানে নেগেটিভ এক্স এর দিকে। থার্ড ফিগারে দেখো যখন ব্লকের ডিসপ্লেসমেন্ট মাইনাস এক্স, যখন ব্লকটা যাচ্ছে টুয়ার্ডস লেফট
তখন দেখো ফোর্সের অ্যারোটা হচ্ছে টুয়ার্ডস রাইট, তার মানে পজিটিভ দিকে। তার মানে ডিসপ্লেসমেন্ট আর ফোর্সের ডাইরেকশন কমপ্লিটলি অপোজিট টু ইচ আদার, এরা কখনো একদিকে কাজ করবে না। ডিসপ্লেসমেন্ট পজিটিভ হলে ফোর্স নেগেটিভ দিকে থাকবে, ডিসপ্লেসমেন্ট নেগেটিভ হলে ফোর্স পজিটিভ দিকে থাকবে। তাহলে এই জিনিসটাকে আমরা ম্যাথামেটিক্যালি কি করে রিপ্রেজেন্ট করব? তখন সায়েন্টিস্টরা বললেন যে আমরা যদি ইকুয়েশনের মধ্যে এরকম একটা নেগেটিভ সাইন দিয়ে দিই, এফ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, তাহলে পরে এই মাইনাস সাইনটা বোঝাবে এফ এর ডাইরেকশন আর ডিসপ্লেসমেন্ট এক্স এর ডাইরেকশন একটা আরেকটার অপোজিট। আর প্রপোর্শনালিটি সাইনের জন্য এটা বোঝাবে যে এফ এর ভ্যালু বা ম্যাগনিচিউড আর ডিসপ্লেসমেন্টের ভ্যালু বা ম্যাগনিচিউড ডাইরেক্টলি প্রপোর্শনাল। তার মানে আমি ডিসপ্লেসমেন্ট বাড়ালে ফোর্সের ম্যাগনিচিউড বাড়বে, ডিসপ্লেসমেন্ট কমালে ফোর্সের ম্যাগনিচিউড কমবে। তাহলে এফ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, এই ইকুয়েশনটা থেকে দুটো জিনিস একসাথে সায়েন্টিস্টরা রিপ্রেজেন্ট করলেন। একটা হচ্ছে ফোর্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দা ডিসপ্লেসমেন্ট, এই ব্যাপারটা চলে এলো। আর মাইনাস সাইনটা বুঝিয়ে দিল যে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট কখনো একই দিকে কাজ করবে না, এরা একটা আরেকটার অপোজিটে কাজ করবে। তাহলে পরে এবার যদি এটা আমরা সবাই জানি যে প্রপোর্শনালিটি সাইন যদি আমরা ইকুয়াল সাইন দিয়ে রিপ্লেস করি, তাহলে আমাকে একটা সমানুপাতিক ধ্রুবক বা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আনতে হবে। তাহলে দেখো সায়েন্টিস্টরা এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটাকে রিপ্রেজেন্ট করলেন কে দিয়ে। তাহলে এই যে একটা কে বলে কনস্ট্যান্ট এলো, এটা হচ্ছে একটা পজিটিভ প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টেরই নাম হচ্ছে ফোর্স কনস্ট্যান্ট বা স্প্রিং কনস্ট্যান্ট বা স্টিফনেস ফ্যাক্টর। তাহলে কে বেসিক্যালি একটা প্রপোর্শনালিটি পজিটিভ কনস্ট্যান্ট বা একটা পজিটিভ সমানুপাতিক ধ্রুবক। এই কনস্ট্যান্টটারই নাম হচ্ছে ফোর্স কনস্ট্যান্ট বা স্প্রিং কনস্ট্যান্ট বা স্টিফনেস ফ্যাক্টর। স্প্রিং কনস্ট্যান্ট বা স্টিফনেস ফ্যাক্টর এটা ইউজ করা হয় ইলাস্টিসিটির সময়। আমরা যখন এখানে সিম্পল হারমোনিক মোশন পড়ব, তখন আমরা শুধুমাত্র ফোর্স কনস্ট্যান্ট এই টার্মিনোলজিটাকে ইউজ করব। আর নেগেটিভ সাইনটা যেটা তোমাদের বলেছিলাম, ফোর্স আর ডিসপ্লেসমেন্ট এরা অপোজিট বোঝানোর জন্য, তাহলে আমাকে বলতে হবে যে এই নেগেটিভ সাইনটা কি ডিফাইন করছে, যে রেস্টোরিং ফোর্স হচ্ছে আমাদের এই ডিসপ্লেসমেন্টের ঠিক অপোজিট ডাইরেকশনে অ্যাক্ট করছে। তার মানে ডিসপ্লেসমেন্ট যদি ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডান দিকে হয়, তাহলে রেস্টোরিং ফোর্স কাজ করবে বাঁদিকে। যদি ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডিসপ্লেসমেন্ট বাঁদিকে হয়, তাহলে রেস্টোরিং ফোর্স কাজ করবে ডান দিকে। এটা তোমাদের কাছে ক্লিয়ার হলো কিনা বলো? স্যার এই ফর্মুলাটা একটু আরেকবার বলবেন? এই যে আগের লাইনটা বলো, কি লেখা রয়েছে? ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট। ডাইরেক্টলি প্রপোর্শনাল মানে কি? সমানুপাতিক। তার মানে এক্স এর ভ্যালু বাড়ালে এফ এর ভ্যালু বাড়বে, এক্স এর ভ্যালু কমালে এফ এর ভ্যালু কমবে। আর এফ আর এক্স, সেকেন্ড ফিগারটাতে এক্স যখন প্লাস মানে ব্লকটা যখন ডান দিকে, তখন এফ এর অ্যারোটা দেখো ডান দিক থেকে বাঁ দিকে মানে নেগেটিভ দিকে। থার্ড ফিগারে যখন এক্স এর ভ্যালু মাইনাস, তার মানে ব্লকটা যখন ইকুইলিব্রিয়াম পজিশন থেকে বাঁ দিকে, তখন এফ এর অ্যারো কোন দিকে দেখো? এফ এর অ্যারো দেখো ডান দিকে। তার মানে কি? ব্লকটা যেদিকে যাচ্ছে এফ তার ঠিক উল্টো দিকে যাচ্ছে। তার মানে কি? ডিসপ্লেসমেন্ট ফ্রম ইকুইলিব্রিয়াম পজিশন যেদিকে হবে, রেস্টোরিং ফোর্স তার ঠিক উল্টো দিকে কাজ করবে। সেটা বোঝানোর জন্যই নেগেটিভ সাইন। এবার প্রপোর্শনালিটি সাইনকে ইকুয়াল সাইন দিয়ে রিপ্লেস করলে একটা কনস্ট্যান্ট আসে, সেটাই কনস্ট্যান্টটাকে কে দিয়ে ডিনোট করা হয়েছে, যে কেটার নাম হচ্ছে আমাদের ফোর্স কনস্ট্যান্ট বা স্প্রিং কনস্ট্যান্ট বা স্টিফনেস ফ্যাক্টর। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। সবার কাছে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবারে আমরা আরেকটা জিনিসকে কনসিডার করব, সেটা হচ্ছে এই স্প্রিং কনস্ট্যান্ট তো বুঝলাম, তোমার ফোর্স কনস্ট্যান্ট স্প্রিং কনস্ট্যান্ট কে তো বুঝলাম, কিন্তু এর ডেফিনেশন কি, সংজ্ঞাটা কি?
তাহলে পরে এবার আমরা ডেফিনেশনটাকে ফলো করি। এই ইকুয়েশনটা আমরা পেয়েছি, এক্ষুনি পেলাম। তাহলে এখান থেকে এবার কে ইজ ইকুয়াল টু লিখতে হবে। তাহলে দেখো আমরা কে ইজ ইকুয়াল টু কি লিখছি, মডিউলাস অফ এফ ডিভাইডেড বাই এক্স। এবার তুমি আমাকে কোয়েশ্চেন করতে পারো, স্যার কেন মডিউলাস সাইনটা দিয়েছেন? তার কারণটা হচ্ছে নেগেটিভ সাইনের সাথে কে এর কোনো কানেকশন নেই। কারণ একটু আগেই আমি বলেছি, আগের পেজে দেখো, আমি যদি আগেরটাতে ব্যাক করে যাই তাহলে কি লেখা রয়েছে, কে হচ্ছে একটা পজিটিভ কনস্ট্যান্ট। তাহলে কে এর ভ্যালু কখনো নেগেটিভ হতে পারবে না, কে সবসময়তে পজিটিভ। তাহলে কে যদি পজিটিভ হয় তাহলে পরে আমি যখন কে রিপ্রেজেন্ট করব, তাহলে কে এর ইকুয়েশনে কখনো আমার কোনো নেগেটিভ সাইন রাখার দরকার নেই। তার কারণ নেগেটিভ সাইনটা শুধু কাজ করছে এফ এবং এক্স এরা একটা আরেকটার অপোজিট এটা বোঝানোর জন্য, যার সাথে কনস্ট্যান্টের কোনো কানেকশন নেই। এই কারণের জন্য আমরা শুধুমাত্র ফোর্সের ভ্যালুটা নিচ্ছি, তাকে ডিভাইড করছি ডিসপ্লেসমেন্ট দিয়ে। এই মডিউলাসের সাইনটা তোমাদের কাছে ক্লিয়ার হলো কিনা বলো। হ্যাঁ হলো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ। তাহলে একটা জিনিস মনে রাখবে সবাই, এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স, এই ইকুয়েশনে এই মাইনাসের সাথে কে এর কোনো সম্পর্ক নেই। এই মাইনাস সাইনটা হচ্ছে শুধুমাত্র এইটা বোঝানোর জন্য, রেস্টোরিং ফোর্স এগেনস্ট দ্য ডিসপ্লেসমেন্ট। তাই জন্য যখন তোমাকে ফোর্স কনস্ট্যান্টকে ডিফাইন করতে বলবে, ডেফিনেশন লিখতে বলবে, তখন কে ইজ ইকুয়াল টু সব সময়তে লিখবে মডিউলাস অফ এফ ডিভাইডেড বাই এক্স। তার মানে এখান থেকে আমরা যে ডেফিনেশনটা পাচ্ছি সেটা হচ্ছে মডিউলাস অফ এফ মানে রেস্টোরিং ফোর্সের ম্যাগনিটিউড, তাকে তুমি ডিভাইড করছো ডিসপ্লেসমেন্টের ভ্যালু দিয়ে। তার মানে এটা হচ্ছে রেস্টোরিং ফোর্স পার ইউনিট ডিসপ্লেসমেন্ট, প্রতি একক ডিসপ্লেসমেন্টে কতটা রেস্টোরিং ফোর্স অ্যাক্ট করছে। তাহলে পরে আমাদের ফোর্স কনস্ট্যান্টের ডেফিনেশনটা কি দাঁড়ালো, রেস্টোরিং ফোর্স পার ইউনিট ডিসপ্লেসমেন্ট। দেখো ক্লিয়ার হলো কিনা বলো। বুঝতে পেরেছো সবাই তোমার ফোর্স কনস্ট্যান্টের ডেফিনেশন? হ্যাঁ স্যার। তাহলে ডেফিনেশন জেনে গেলাম, এবার আমাদের কি জানতে হবে। তোমরা ফার্স্ট সেমিস্টারে ডাইমেনশনাল ফর্মুলা পড়েছিলে, যেখানে বিভিন্ন ফিজিক্যাল কোয়ান্টিটি ডাইমেনশনাল ফর্মুলা এমএলটি এ এরকম টার্মিনোলজি দিয়ে আমাদের রিপ্রেজেন্ট করতে হয়েছিল। তাহলে এখানেও আমাদের ডাইমেনশনাল ফর্মুলা অফ ফোর্স কনস্ট্যান্ট জানতে হবে। তাহলে দেখো ইকুয়েশনটা ফলো করো, ফোর্সের ডাইমেনশনাল ফর্মুলাকে ডিসপ্লেসমেন্টের ডাইমেনশনাল ফর্মুলা দিয়ে ডিভাইড করতে হবে। ফোর্সের ডাইমেনশনাল ফর্মুলা আমরা কি পড়েছিলাম, এম এল টি মাইনাস টু। তাহলে এম এল টি মাইনাস টু কে তোমাকে ডিভাইড করতে হবে ডিসপ্লেসমেন্ট দিয়ে। ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে একটা লেন্থ, তার মানে ডিসপ্লেসমেন্টের ডাইমেনশনাল ফর্মুলা হচ্ছে লেন্থের ডাইমেনশনাল ফর্মুলা। তাহলে এম এল টি মাইনাস টু কে যদি এল দিয়ে ডিভাইড করো, তাহলে এলটা দেখো উপর নিচে ক্যান্সেল হয়ে যাবে, তার মানে এলটা থাকবে না, শুধু পড়ে থাকবে এম আর টি টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে ডাইমেনশনাল ফর্মুলা অফ ফোর্স কনস্ট্যান্ট কি দাঁড়াচ্ছে দেখো, এম থাকছে, এম মানে হচ্ছে এম এর পাওয়ার ওয়ান, এল ক্যান্সেল হয়ে যাচ্ছে বলে এল টু দি পাওয়ার জিরো, আর টি টু দি পাওয়ার মাইনাস টু যেরকম থাকার কথা সেরকম থেকে যাচ্ছে। এবার হচ্ছে ইউনিট, এসআই ইউনিট সিজিএস ইউনিট দুটো ইউনিট আমরা জানি। এসআই ইউনিট অফ ফোর্স কনস্ট্যান্ট কি হবে, ফোর্সের এসআই ইউনিটকে ডিসপ্লেসমেন্টের এসআই ইউনিট দিয়ে ডিভাইড করে দাও। ফোর্সের এসআই ইউনিট হচ্ছে নিউটন, ডিসপ্লেসমেন্টের এসআই ইউনিট হচ্ছে মিটার। তাহলে পরে এসআই ইউনিট হবে নিউটন পার মিটার, ওয়ান বাই মিটার মানে মিটার টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তার মানে এটা হয়ে যাবে নিউটন মিটার টু দি পাওয়ার মাইনাস ওয়ান।
যদি সিজিএস সিস্টেমে যাই তাহলে ফোর্সের সিজিএস ইউনিট হচ্ছে ডাইন, ডিসপ্লেসমেন্টের সিজিএস ইউনিট হচ্ছে সেন্টিমিটার, তাহলে সিজিএস ইউনিট অফ ফোর্স কনস্ট্যান্ট হবে কি ডাইন পার সেন্টিমিটার, মানে ডাইন সেন্টিমিটার টু দি পাওয়ার -1, যেটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করছি। তাহলে ডাইমেনশনাল ফর্মুলা আর এসআই সিজিএস ইউনিট তোমাদের কাছে ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার, ক্লিয়ার। সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার এই যে আমরা ইকুয়েশনটা পেলাম এফ ইজ ইকুয়াল টু -kx, এইখান থেকে এবার আমরা চলে যাব সিম্পল হারমোনিক মোশনের ডেফিনেশন এবং তার করেসপন্ডিং ইকুয়েশন। তাহলে এবার চলো আমরা চলে যাই সিম্পল হারমোনিক মোশন, বা এটাকে আমরা শর্টে বলি SHM। এই যে আমরা অসিলেটারি মোশন বা ভাইব্রেটারি মোশন পড়েছিলাম, এর সব থেকে সিম্পল ফর্মটার নাম হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। দ্য সিম্পলেস্ট ফর্ম অফ অসিলেটারি মোশন ইজ নোন অ্যাজ সিম্পল হারমোনিক মোশন। এবার তোমাকে যদি কোয়েশ্চেন করা হয় যে সিম্পল হারমোনিক মোশনটা কখন আমরা পাবো, কোন কন্ডিশন স্যাটিসফাইড হলে আমরা পাবো, তখন তোমাকে মনে রাখতে হবে যে বডিটা অসিলেট করছে সেই বডিটার উপর যে ফোর্সটা কাজ করবে, সেই ফোর্সটা যদি ওই অসিলেটিং বডিটার মিন পজিশন থেকে ডিসপ্লেসমেন্টের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়, তখন এই মোশনটা অ্যাপিয়ার করবে ওই অবজেক্টের মধ্যে। তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় হোয়েন দিস মোশন উইল অ্যাপিয়ার, তখন তোমার আনসার কি হবে? দ্য মোশন অ্যারাইজেস হোয়েন দ্য ফোর্স অন দ্য অসিলেটিং বডি is directly proportional to its displacement from the mean position or equilibrium position। তার মানে যে বডিটা অসিলেট করছে সেই বডিটার উপর যেই মোমেন্টে বডিটা তার ইকুইলিব্রিয়াম বা মিন পজিশন থেকে ডিসপ্লেসড হবে, সঙ্গে সঙ্গে ওর উপর যে ফোর্সটা অ্যাক্ট করবে এবং যে ফোর্সটা ওই ডিসপ্লেসমেন্টের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে, সঙ্গে সঙ্গে আমরা সেই মোশনটাকে বলবো সিম্পল হারমোনিক মোশন। তাহলে এই কন্ডিশন থেকে আমরা সিম্পল হারমোনিক মোশনের যে ডেফিনেশনটা পাবো সেটা কিরকম হবে? সেটা হচ্ছে একটা পার্টিকেল বা অবজেক্ট সেটা সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করছে আমরা কখন বলবো? যদি আমরা দেখতে পাই মিন পজিশন বা ইকুইলিব্রিয়াম পজিশনের অ্যাবাউটে টু অ্যান্ড ফ্রো বা ব্যাক অ্যান্ড ফোর্থ মোশন এক্সিকিউট করছে, কার আন্ডারে? একটা রেস্টোরিং ফোর্সের আন্ডারে, যেখানে রেস্টোরিং ফোর্সটা ইকুইলিব্রিয়াম পজিশন থেকে অবজেক্টের ডিসপ্লেসমেন্টের ভ্যালুর সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, এবং যেদিকে ডিসপ্লেসমেন্ট তার সবসময় অপোজিটে। তার মানে যদি ইকুইলিব্রিয়াম বা মিন পজিশন থেকে অবজেক্টটা ডান দিকে যায় তাহলে বাঁ দিকে, তার মানে ইকুইলিব্রিয়াম পজিশনের দিকে। যদি অবজেক্টটা ইকুইলিব্রিয়াম বা মিন পজিশন থেকে বাঁ দিকে যায় তাহলে ডান দিকে, তার মানে আবার ইকুইলিব্রিয়াম বা মিন পজিশনের দিকে। তাহলে এটাই দেখো ডেফিনেশনের ফর্মে কি লেখা হচ্ছে, এ পার্টিকেল ইজ সেড টু এক্সিকিউট সিম্পল হারমোনিক মোশন ইফ ইট মুভস টু অ্যান্ড ফ্রো অ্যাবাউট এ ফিক্সড পয়েন্ট, যার নামই হচ্ছে মিন পজিশন অর ইকুইলিব্রিয়াম পজিশন। কেন টু অ্যান্ড ফ্রো মোশন এক্সিকিউট করছে? আন্ডার দ্য অ্যাকশন অফ এ রেস্টোরিং ফোর্স, যেটা আমরা একটু আগে শিখলাম, এবং যেখানে রেস্টোরিং ফোর্সটা হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য মিন পজিশন, এবং এই রেস্টোরিং ফোর্সের ডাইরেকশনটা সবসময় কোন দিকে থাকবে? টুয়ার্ডস দ্য মিন অর ইকুইলিব্রিয়াম পজিশন। একটু চিন্তা করে দেখো, একটু আগে আমরা কি দেখেছি? মিন পজিশন থেকে ডান দিকে অবজেক্ট গেলে রিস্টোরিং ফোর্সটা বাঁ দিকে, তার মানে ইকুইলিব্রিয়াম পজিশনের দিকে। ইকুইলিব্রিয়াম পজিশন থেকে অবজেক্টটা বাঁ দিকে গেলে রেস্টোরিং ফোর্সটা ডান দিকে, তার মানে আবার ইকুইলিব্রিয়াম পজিশনের দিকে।
তার মানে আমরা এটা মনে রাখবো, যখন একটা বডি সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করবে, ওর উপর রেস্টোরিং ফোর্সটা সবসময় অবজেক্টের যে মিন বা ইকুইলিব্রিয়াম পজিশন সেই দিকে ডাইরেক্টেড থাকবে। তোমাদের কাছে ক্লিয়ার হলো কিনা বলো ডেফিনেশনটা? হ্যাঁ স্যার, ক্লিয়ার। সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন কোনটা হবে? একটু আগে যে ইকুয়েশনটা আমরা দেখলাম, এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স, এটাই হচ্ছে আমাদের সিম্পল হারমোনিক মোশনের ডেফিনেশন। এবার কোয়েশ্চেন হলো সায়েন্টিস্টদের মধ্যে যে সব সময় তো ফোর্স ক্যালকুলেট করা সম্ভব নয়, তাহলে পরে অন্য কোনো কি ওয়ে আউট আছে, যে ওয়েতে গেলে পরে আমরা সিম্পল হারমোনিক মোশনকে ডিফাইন করতে পারবো? তখন সায়েন্টিস্টরা দেখলেন যে আরেকটা ওয়ে রয়েছে, যেটা দিয়েও আমরা এসএইচএম বা সিম্পল হারমোনিক মোশনকে ডিফাইন করতে পারবো, যেখানে আমাদের সরাসরি ফোর্সকে মেজার করার কোনো দরকার নেই। কিভাবে যাব? এটা করার জন্য আমরা নিউটনের সেকেন্ড ল অফ মোশনকে কনসিডার করব। আমরা যখন সেকেন্ড ল অফ মোশনকে কনসিডার করছি, চিন্তা করে দেখো, ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন, এফ ইজ ইকুয়াল টু এম এ। এই ইকুয়েশনটা অলরেডি তোমরা ফার্স্ট সেমিস্টারে পড়ে এসেছো। তাহলে এফ ইজ ইকুয়াল টু এম এ, এই ইকুয়েশনটা যদি আমরা হেল্প নিই, তাহলে এফ ইজ ইকুয়াল টু এম এ, এই এফ এর জায়গাতে আমরা এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স ইকুয়েশনটাতে এম এ পুট করে দিতে পারবো। তাহলে এম এ ইজ ইকুয়াল টু কি হয়ে গেল? মাইনাস কে এক্স। তাহলে এখান থেকে এটা কি? এটা হচ্ছে অ্যাক্সিলারেশন বা ত্বরণ। তাহলে এ ইজ ইকুয়াল টু কি ইকুয়েশন পাচ্ছ? মাইনাস কে বাই এম ইন্টু এক্স। এখানে দেখো একটা ফ্র্যাকশন পেলে। আমরা অলরেডি দেখে এসেছি কে হচ্ছে একটা পজিটিভ কনস্ট্যান্ট। তোমরা দেখবে তোমাদের যদি 3-4টে ডিফারেন্ট স্প্রিং দেওয়া হয়, তোমরা এটা নিজেরাই অবজার্ভ করতে পারবে, সব স্প্রিংকে তুমি স্ট্রেচ করতে বা কম্প্রেস করতে একই রকম ফোর্স দিলে কিন্তু সেটা কম্প্রেস বা স্ট্রেচড হচ্ছে না। কিছু কিছু স্প্রিং থাকে দেখবে খুব শক্ত, তাদেরকে আমাকে স্ট্রেচ করতে বা কম্প্রেস করতে অনেক বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হয়। আবার কিছু কিছু স্প্রিং থাকে খুব লুজ, যেখানে একটু স্লাইট ফোর্স অ্যাপ্লাই করলেই স্প্রিংটা স্ট্রেচড হয় বা কম্প্রেসড হয়। কেন এটা হচ্ছে? তার কারণ প্রত্যেকটা স্প্রিং এর জন্য এই যে কে ফ্যাক্টরটা, এটা আলাদা আলাদা। যে স্প্রিং এর কে ফ্যাক্টর খুব বেশি, সেই স্প্রিং অনেক বেশি রিজিড হয়। তার মানে তাকে ইলংগেট করতে বা কম্প্রেস করতে তোমাকে অনেক বেশি ফোর্স দিতে হবে। যে স্প্রিং গুলোর কেসে এই কে এর ভ্যালুটা হচ্ছে কম, সেই স্প্রিং গুলোতে আমরা খুব ইজিলি সেই স্প্রিংটাকে ইলংগেট করতে পারবো বা কম্প্রেস করতে পারবো। তাহলে পরে যখন তুমি একটা এক্সপেরিমেন্ট করছো, যে স্প্রিংটা তোমাকে দেওয়া হয়েছে সেই স্প্রিং এ কে এর ভ্যালু তুমি চেঞ্জ করতে পারবে না, সেটা ওই স্প্রিং এর জন্য একটা ফিক্সড কে এর ভ্যালু আছে। এবার তোমাকে যে অবজেক্টটা দেওয়া হয়েছে, সেই অবজেক্টটা একটা ব্লক হতে পারে, সেই অবজেক্টটা একটা স্ফিয়ার হতে পারে, কিন্তু যে অবজেক্টটা তোমাকে দেওয়া হয়েছে তুমি সেই অবজেক্টের মাসটাকেও চেঞ্জ করতে পারছো না, কারণ ওর মাস একটা ডেফিনিট মাস। তাহলে একটা পার্টিকুলার স্প্রিং মাস অসিলেশনের কেসে আমরা কি দেখতে পাচ্ছি? কে বাই এম, এই যে ফ্র্যাকশনটা, এটা একটা কনস্ট্যান্ট। তার মানে আমার ইকুয়েশনটা কি দাঁড়ালো? অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু মাইনাস এ কনস্ট্যান্ট ইনটু এক্স। তাহলে আমরা আগের কেসে কি দেখলাম? এফ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, যেখানে প্রপোর্শনালিটি সাইনটাকে ইকুয়াল সাইন দিয়ে রিপ্লেস করলে আমাকে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আনতে হচ্ছে। তাহলে যেখানে আমরা ইকুয়েশন থেকে কনস্ট্যান্টকে অফ করে দেব, তাহলে সেখানে আমার একটা প্রপোর্শনালিটি সাইন আসবে। তাহলে এই কে বাই এম, এই রেশিওটা
যেহেতু কনস্ট্যান্ট, সেই কারণের জন্য আমরা এখান থেকে ইকুয়েশনটা কি পাবো, এখান থেকে ইকুয়েশনটা পাবো যেই মোমেন্টে তুমি কে বাই এম এই কনস্ট্যান্টটাকে অফ করবে ইকুয়েশন থেকে, তখন এই ইকুয়াল সাইনটা রিপ্লেসড হয়ে যাবে বাই এ প্রপোর্শনালিটি সাইন। এবার তুমি আমাকে বলতে পারো স্যার মাইনাস সাইনটা কেন রেখে দিলেন, মাইনাস সাইনটা তো কে বাই এম এর সাথে চলে যেতে পারতো। না, যাবে না। কেন? কারণ এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স, এই ফোর্স কনস্ট্যান্টটা বলার সময় অলরেডি আমরা বলে এসেছি কে হচ্ছে একটা পজিটিভ কনস্ট্যান্ট, তার মানে কে এর ভ্যালু কখনো মাইনাস হবে না। আবার একই রকম ভাবে তোমাকে যদি একটা অবজেক্ট দেওয়া হয়, সেই অবজেক্টের মাস কখনো নেগেটিভ নয়, সেটা কিন্তু সবসময় একটা পজিটিভ মাস। তার মানে কে বাই এম এই যে ফ্র্যাকশনটা আমরা পাচ্ছি, এই ফ্র্যাকশনটা কিন্তু একটা পজিটিভ ফ্র্যাকশন। তার মানে এই ফ্র্যাকশনের সাথে, এই কনস্ট্যান্ট ফ্র্যাকশনটার সাথে মাইনাস সাইনটা কোনোভাবে কানেক্টেড নয়। তাহলে মাইনাস সাইনটা কার সাথে কানেক্টেড? মাইনাস সাইনটা কানেক্টেড হচ্ছে অ্যাক্সিলারেশন এবং ডিসপ্লেসমেন্টের সাথে। তাহলে এই যে এক্সপ্রেশনটা পেলে এ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, এটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে যে পার্টিকেলটা বা অবজেক্টটা সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করছে, তার যে অ্যাক্সিলারেশন, সেই অ্যাক্সিলারেশনের ভ্যালুটা হচ্ছে ওই অবজেক্টটা মিন বা ইকুইলিব্রিয়াম পজিশন থেকে যতটা অ্যামাউন্টে ডিসপ্লেসড হচ্ছে তার ভ্যালুর সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। আর মাইনাস সাইনটা কি ডিনোট করছে? যেদিকে ডিসপ্লেসমেন্ট তার ঠিক উল্টো দিকে অ্যাক্সিলারেশন। এবার তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো যে স্যার কেন এটা হলো, তার কারণ হচ্ছে তোমার অ্যাক্সিলারেশন কেন তৈরি হচ্ছে। অ্যাক্সিলারেশন তৈরি হচ্ছে তার কারণ অবজেক্টের উপর একটা রেস্টোরিং ফোর্স কাজ করছে বলে। আমরা নিউটন সেকেন্ড ল থেকে অলরেডি এটা পড়ে এসেছি, যেদিকে অবজেক্টের উপর ফোর্স কাজ করবে সেই দিকেই অবজেক্টের মধ্যে অ্যাক্সিলারেশন তৈরি হবে। তাহলে ফোর্স যদি ডিসপ্লেসমেন্টের এগেনস্টে কাজ করে, তাহলে অ্যাক্সিলারেশনও ডিসপ্লেসমেন্টের এগেনস্টে থাকবে। সেই কারণের জন্য এ প্রপোর্শনাল টু মাইনাস এক্স এই কন্ডিশনটা সবসময় স্যাটিসফাইড হবে। সায়েন্টিস্টরা এবার দেখলেন একটা অবজেক্টের উপর কতটা রেস্টোরিং ফোর্স কাজ করছে, এটা ক্যালকুলেট করার থেকে একটা অবজেক্ট যেটা সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করছে তার অ্যাক্সিলারেশন ক্যালকুলেট করা অনেক বেশি ইজি। তখন সায়েন্টিস্টরা এই সিম্পল হারমোনিক মোশনটার ডেফিনেশনটাকে অ্যাক্সিলারেশনের টার্মে চেঞ্জ করে দিলেন। তখন সায়েন্টিস্টরা বললেন যে যদি আমরা দেখি একটা পার্টিকেল মিন বা ইকুইলিব্রিয়াম পজিশনের অ্যাবাউটে একটা স্ট্রেট লাইন বরাবর টু অ্যান্ড ফ্রো মোশন এক্সিকিউট করছে, যেখানে অবজেক্টের অ্যাক্সিলারেশন হচ্ছে ডিসপ্লেসমেন্টের এগেনস্টে, তার মানে সব সময় অ্যাক্সিলারেশনটা ডাইরেক্টেড থাকছে মিন পজিশনের দিকে, এবং অ্যাক্সিলারেশনের ভ্যালুটা হচ্ছে মিন পজিশন থেকে ডিসপ্লেসমেন্টের ভ্যালুর সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, তখনই আমরা সেই মোশনটাকে বলবো সিম্পল হারমোনিক মোশন। তাহলে এবার সায়েন্টিস্টরা আর ফোর্সের দিকে গেলেন না, এবার সায়েন্টিস্টরা চলে গেলেন অ্যাক্সিলারেশনের দিকে। তাহলে অ্যাক্সিলারেশনের টার্মে ডেফিনেশনটা কি দাঁড়ালো দেখো, ইফ এ পার্টিকেল মুভস টু অ্যান্ড ফ্রো on a straight line in such a way that its acceleration is always directed towards a fixed point called mean position in its path and is proportional to its displacement from the fixed position, the motion of the particle is said to be simple harmonic. তাহলে এবারে দেখো সায়েন্টিস্টরা ফোর্সের থেকে অ্যাক্সিলারেশনের দিকে চলে গেল। তাহলে ফোর্সের থেকে অ্যাক্সিলারেশনে চলে গেল পরে যারা সায়েন্টিস্টরা দেখতে পেলেন যে সিম্পল হারমোনিক মোশনকে ডিফাইন করা আমাদের কাছে অনেক ইজি হয়ে গেল। শুধু আমাকে দেখতে হবে অবজেক্টটা যখন টু অ্যান্ড ফ্রো মোশন এক্সিকিউট করছে ওর অ্যাক্সিলারেশন
ডিসপ্লেসমেন্টের এগেনস্টে কাজ করছে কিনা, তার মানে মিন বা ইকুইলিব্রিয়াম পজিশনের দিকে কাজ করছে কিনা। আর দ্বিতীয় কি দেখতে হবে, অ্যাক্সিলারেশনের ভ্যালুটা ডিসপ্লেসমেন্টের ভ্যালুর সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে কিনা। যদি হয় তাহলেই অবজেক্টের মোশনটা সিম্পল হারমোনিক মোশন, না হলে অবজেক্টের মোশন সিম্পল হারমোনিক নয়। ডেফিনেশনটা তোমাদের কাছে ক্লিয়ার হলো কিনা বলো। হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে পরে আমরা সিম্পল হারমোনিক মোশনের ডেফিনেশনটা জানলাম। এবার একটা কোয়েশ্চেন তোমাদের দেওয়া হয়, সেটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের ক্যারেক্টারিস্টিক্স বা প্রপার্টিস কি কি। তাহলে আমরা এতক্ষণ ধরে যা যা পড়ে এলাম সেগুলোকে পয়েন্টের টার্মে আমাদের লিখতে হবে। কিরকম? ফার্স্ট পয়েন্ট, আমরা কি দেখেছি, মোশনটাকে পিরিয়ডিক হতে হবেই। তার মানে ফার্স্ট পয়েন্ট হবে মোশন অফ দ্য পার্টিকেল ইজ পিরিয়ডিক। কেন পিরিয়ডিক না হলে পরে কখনো কিন্তু একই টাইম বাদে বাদে মোশনটা রিপিটেড হবে না, তাহলে পিরিয়ডিক হতে হবেই। সেকেন্ড কি দেখলাম, সিম্পল হারমোনিক মোশন হচ্ছে অসিলেটারি মোশনের সব থেকে সিম্পল ফর্ম, যেখানে পার্টিকেল বা অবজেক্ট ফিক্সড পজিশন বা মিন পজিশনের অ্যাবাউটে টু অ্যান্ড ফ্রো বা ব্যাক অ্যান্ড ফর্থ এইভাবে অসিলেট করছে, এবং সেখানে একই জিনিস সার্টেন টাইম বাদে বাদে রিপিটেড হচ্ছে। তার মানে ফ্রিকোয়েন্সিটা ফিক্স থাকছে আর একটা কনস্ট্যান্ট অ্যাম্পলিটিউড থাকছে। এই অ্যাম্পলিটিউড টার্মটা তোমাদের কাছে এখন নতুন, কিন্তু এই অ্যাম্পলিটিউড টার্মটা কি আমরা জানবো। এই মোমেন্টে চিন্তা করে দেখো, মিন পজিশনের থেকে ম্যাক্সিমাম ডান দিকে বা ম্যাক্সিমাম বাঁ দিকে যাওয়ার পর পার্টিকেলটা আর কিন্তু তার বাইরে বেরোতে পারছিল না। তাহলে ওই ফিক্সড বা মিন পজিশন থেকে যে কোনো একটা সাইডে যতটা ম্যাক্সিমাম ডিস্টেন্স অব্দিও যেতে পারবে, সেই ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টটাকে আমরা বলি হচ্ছে অ্যাম্পলিটিউড, যেটা কনস্ট্যান্ট থাকবে। অবশ্যই আমাদের এখানে ধরে নিচ্ছি কোনো রকম ফ্রিকশন নেই। তাহলে সেকেন্ড পয়েন্টটা কি দাঁড়ালো, সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে এটা হচ্ছে অসিলেটারি মোশনের একটা সিম্পল ফর্ম, যেখানে পার্টিকেলটা ব্যাক অ্যান্ড ফর্থ এইভাবে অসিলেট করছে মিন পজিশনের অ্যাবাউটে, অ্যাম্পলিটিউড কনস্ট্যান্ট থাকছে, তার মানে ওই দুটো এক্সট্রিম এন্ডের বাইরে বেরোতে পারছে না, এবং একই টাইম বাদে বাদে রিপিটেড হচ্ছে বলে এদের ফ্রিকোয়েন্সিটা কনস্ট্যান্ট থাকছে। থার্ড পয়েন্ট কি হবে, সিম্পল হারমোনিক মোশন হতে গেলে রেস্টোরিং ফোর্স লাগবে। রেস্টোরিং ফোর্স মানে হচ্ছে সেটা ডিসপ্লেসমেন্টের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে এবং ডিসপ্লেসমেন্টের সবসময় অপোজিট দিকে কাজ করবে। এই দুটোকে আমরা দুটো পয়েন্টে স্প্লিট করে দেব। ফার্স্টে আমরা বলবো যে ওই পার্টিকেলটার উপর যে রেস্টোরিং ফোর্সটা কাজ করছে সেটা হচ্ছে মিন পজিশন থেকে পার্টিকেলের ডিসপ্লেসমেন্টের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। নেক্সট পয়েন্টে আমরা ডাইরেকশন বলবো। ডাইরেকশনে আমরা বলবো যে এই রেস্টোরিং ফোর্সটা সবসময় অবজেক্টের ডিসপ্লেসমেন্টের অপোজিটে। তার মানে ডিসপ্লেসমেন্ট ইকুইলিব্রিয়াম বা মিন পজিশন থেকে ডান দিকে হলে রেস্টোরিং ফোর্স বাঁ দিকে, মিন পজিশন বা ইকুইলিব্রিয়াম পজিশন থেকে বাঁ দিকে হলে রেস্টোরিং ফোর্স ডান দিকে। এবার যেটা কোয়েশ্চেন আসছে, তাহলে এই ধরনের মোশন এরকম তো আমরা আগে কখনো পড়িনি, তাহলে এই ধরনের মোশনকে আমরা কি ইকুয়েশন দিয়ে লিখব। আমরা দেখব এই ধরনের মোশনকে আমরা সাইন বা কোসাইনের ফর্মে রিপ্রেজেন্ট করি। তাই জন্য সিম্পল হারমোনিক মোশনকে যখন আমাদের ম্যাথামেটিক্যালি রিপ্রেজেন্ট করতে হবে, তখন আমরা দেখব সাইনের বা কোসাইনের ফাংশন দিয়ে আসবে। তোমরা সাইন থিটা কস থিটা এগুলো ম্যাথামেটিক্সে ট্রিগোনোমেট্রিতে পড়েছো। ওই সাইন কসের টার্মে এই মোশনটা আমাদের রিপ্রেজেন্ট করতে হবে। এই পাঁচটা পয়েন্ট হচ্ছে আমাদের
সিম্পল হারমোনিক মোশনের প্রপার্টিস বা ক্যারেক্টারিস্টিক প্রপার্টিস। দেখো ক্লিয়ার হলো কিনা বলো। হ্যাঁ স্যার। সবাই হ্যাঁ বুঝতে স্যার। পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার তাহলে এক্সাম্পল গুলো দেখে ফেলি চটপট। একটু আগে আমরা সেই স্প্রিং এর মধ্যে মাস থাকলে পরে সেখানে অসিলেট হচ্ছে, তাহলে অসিলেশন অফ এ লোডেড স্প্রিং। তোমরা ফিজিক্স ল্যাবে একটা এক্সপেরিমেন্ট তোমাদেরকে লাগবে, সেটা হচ্ছে টিউনিং ফর্ক দিয়ে একটা এয়ার কালামের ভাইব্রেশন থেকে আমাদের ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন আর ভেলোসিটি অফ সাউন্ড ক্যালকুলেশন। সেখানে দেখবে ইউ এর মতন দেখতে একটা টিউনিং ফর্ক আছে, সেটাকে একটা রাবার প্যাডের মধ্যে স্ট্রাইক করতে হয়, টিউনিং ফর্কটা ভাইব্রেট করে। সেই ভাইব্রেশনটা হচ্ছে আমাদের একটা সিম্পল হারমোনিক মোশনের এক্সাম্পল। আমাদের হাতে যে আমরা ঘড়ি পরি, এই তোমার কি বলে ডিজিটাল ক্লক গুলো নয়, যেখানে অ্যানালগ ক্লক, মানে যেখানে তোমার আমাদের সেকেন্ড হ্যান্ড মিনিট হ্যান্ড এগুলো রয়েছে। যদি কখনো ওয়াচ রিপেয়ার শপে যাও, দেখবে ব্যাক কভারটা রিমুভ করার পর ওখানে একটা ব্যালেন্স হুইল আছে, যে ব্যালেন্স হুইলটা দেখবে ভাইব্রেট করে, একবার ক্লকওয়াইজ একবার অ্যান্টি ক্লকওয়াইজ, একবার ক্লকওয়াইজ একবার অ্যান্টি ক্লকওয়াইজ। এই ভাইব্রেশনটার জন্য আলটিমেটলি আমাদের এই ওয়াচটা তার ফাংশনটাকে পারফর্ম করতে পারে। এই ওয়াচের ব্যালেন্স হুইলের যে ভাইব্রেশন, সেটা হচ্ছে এক্সাম্পল অফ সিম্পল হারমোনিক মোশন। আবার আমরা এখানে ম্যাগনেটিজম নিয়ে আমাদেরকে পড়তে হবে পরবর্তীকালে, আমাদের এই সেকেন্ড সেমিস্টারে আছে। সেখানে তুমি যদি একটা ম্যাগনেটকে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ফ্রিলি সাসপেন্ড করো বা ঝুলিয়ে দাও একটা কোনো পয়েন্টের থেকে, তুমি দেখবে ওই ফ্রিলি সাসপেন্ডেড ম্যাগনেটটা একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যখন অসিলেট করে, সেটাও হচ্ছে আমাদের সিম্পল হারমোনিক মোশনের ডেফিনেশন। এরকম ভেরিয়াস এক্সাম্পলস আমাদের কাছে আছে, যেগুলো আমরা সিম্পল হারমোনিক মোশনের তোমার এক্সাম্পলে আমরা ইউজ করতে পারি। এইবারে নেক্সট যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে। তোমাদের ম্যাথামেটিক্সে ক্যালকুলাসে তোমাদের কি ক্লাসে এখন ইন্টিগ্রেশন করানো হচ্ছে তোমাদের ম্যাথামেটিক্সে, নাকি তোমাদের ইন্টিগ্রেশন ফার্স্ট সেমিস্টারে ছিল? হ্যাঁ, ছিল স্যার, ফার্স্ট সেমিস্টার ছিল তো। ফার্স্ট সেমিস্টারে ইন্টিগ্রেশন ছিল। আচ্ছা, হ্যাঁ। তাহলে তোমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফার্স্ট সেমিস্টারে বোধহয় করোনি, তাই তো? না স্যার। হ্যাঁ, ডিফারেন্সিয়াল ইকুয়েশন তাহলে তোমাদের এই সেকেন্ড সেমিস্টারে আছে, তোমাদের ম্যাথামেটিক্সে করতে হবে। তোমরা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন এগুলো করেছো। ডিফারেন্সিয়াল ইকুয়েশন জিনিসটা কি? আমরা এখানে ইকুয়েশনটাকে লিখবো। ইকুয়েশনটাকে কিভাবে লিখবো দেখো, আমরা এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স এই ইকুয়েশনটা লিখলাম। এবার অলরেডি নিউটন সেকেন্ড ল অফ মোশন থেকে আমরা এফ ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন লিখেছিলাম। এবারে মাস ইন্টু অ্যাক্সিলারেশনে একটু নতুন ফর্মে ব্যাপারটাকে লেখো। এই যে d2x/dt2, এই যে টার্মিনোলজিটা, এইটা তোমরা ফার্স্ট সেমিস্টারে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন এরকম কিছু টার্ম পড়েছিলে, তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক ত্বরণ যেগুলোকে বলা হয়। এই অ্যাক্সিলারেশনটা হচ্ছে তাৎক্ষণিক ত্বরণ বা ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন। কেন তাৎক্ষণিক বা ইনস্ট্যান্টেনিয়াস, এই কথাটার মানে কি? মানেটা হচ্ছে এই অ্যাক্সিলারেশনের ভ্যালুটা প্রত্যেক ইনস্ট্যান্টে বা প্রত্যেকটা মোমেন্টে চেঞ্জ করবে। আমি যদি দেখি একটা অবজেক্টের অ্যাক্সিলারেশন ধরো 5 মিটার/সেকেন্ড স্কোয়ার, এই অবজেক্টের অ্যাক্সিলারেশনটা ধরো টাইমের সঙ্গে চেঞ্জ করছে না, তাহলে আমরা এই অ্যাক্সিলারেশনটাকে বলবো কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন, যাকে বাংলায় বলি সমত্বরণ। কিন্তু যদি আমরা এরকম দেখি একটা অবজেক্টের অ্যাক্সিলারেশনের ভ্যালু প্রত্যেকটা মোমেন্টে চেঞ্জ করছে, ধরো এই মোমেন্টে ছিল 5 মিটার/সেকেন্ড স্কোয়ার,
পরের মোমেন্টে হয়ে গেল 5.2, তারপরের মোমেন্টে হয়ে গেল ধরো 3.8, তারপর ধরো হয়ে গেল 6.1, এরকম ভাবে ধরো ভ্যালু চেঞ্জ হচ্ছে প্রত্যেকটা মোমেন্টে, ওর ডাইরেকশন চেঞ্জ হচ্ছে। তাহলে পরে আমরা সেই অ্যাক্সিলারেশনটাকে বলি হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন বা তাৎক্ষণিক ত্বরণ। সিম্পল হারমোনিক মোশনে যেহেতু ফোর্স এক্স এর উপর ডিপেন্ডেন্ট, আমরা এসএইচএম এর ডেফিনেশন পড়ার সময় আমরা অ্যাক্সিলারেশনটাও দেখলাম এক্স বা ডিসপ্লেসমেন্টের উপর ডিপেন্ডেন্ট। তার মানে ডিসপ্লেসমেন্ট যখন ইকুইলিব্রিয়াম বা মিন পজিশন থেকে চেঞ্জ করবে, অ্যাক্সিলারেশনের ভ্যালুটাও সঙ্গে সঙ্গে চেঞ্জ করবে। তার মানে সিম্পল হারমোনিক মোশনে অ্যাক্সিলারেশন কখনো কনস্ট্যান্ট থাকতে পারে না, অ্যাক্সিলারেশন সব সময়তে হবে ইনস্ট্যান্টেনিয়াস বা তাৎক্ষণিক, সেটা প্রত্যেকটা মোমেন্টে চেঞ্জ করতে থাকে। 18 টাকা 20 টাকা এই দুটো কে কথা বলছো ক্লাসের মাঝখানে? ইয়ার থেকে ফ্রিতে দিয়েছি। ক্লাসের মাঝখানে কথা বলো না, যদি কথা বলতে হয় মাইক মিউট করে কথা বলো। তাহলে আমরা এই যে এম ডি টু এক্স বাই ডিটি টু করেছি, এটার মানে হচ্ছে এই ডি টু এক্স বাই ডিটি টুটাকে বলা হয় সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন অফ এক্স উইথ রেসপেক্ট টু টি। টাইমের রেসপেক্টে ডিসপ্লেসমেন্ট এক্স এর সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন। কেন সেকেন্ড অর্ডার নেওয়া হলো একটু চিন্তা করে দেখো। অ্যাক্সিলারেশনের ইউনিট কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। মানে টাইম এখানে দুবার অ্যাপিয়ার করছে। মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড হচ্ছে ভেলোসিটির ইউনিট। তাহলে মানে কি অ্যাক্সিলারেশন আমরা কখন পাই? যখন একটা অবজেক্টের ভেলোসিটি চেঞ্জ করে। অ্যাক্সিলারেশন আমরা কি করে ক্যালকুলেট করি? আমরা পার ইউনিট টাইমে একটা অবজেক্টের ভেলোসিটি কিভাবে চেঞ্জ করছে সেটাকে আমরা যখন ডিফাইন করি, সেটাই হয়ে যায় আমাদের অ্যাক্সিলারেশন। তাহলে ভেলোসিটির ইউনিটে অলরেডি মিটার পার সেকেন্ড আছে, তাকে যদি আমরা আবার মিটার পার, আবার যদি তাকে সেকেন্ড দিয়ে ডিভাইড করি, তাহলে পরে দেখো সেটা হয়ে যাবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। সেই কারণের জন্য আমাদের যেহেতু ভেলোসিটির চেঞ্জটা টাইমের সাথে পার ইউনিট টাইমে কিভাবে চেঞ্জ হচ্ছে এটা ক্যালকুলেট করতে হয়, সেই কারণের জন্য আমরা ডিসপ্লেসমেন্টের টার্মে যখন অ্যাক্সিলারেশনকে রিপ্রেজেন্ট করি সেটা হয় ডি টু এক্স বাই ডিটি টু। এটা এক্স না হয়ে ওয়াই হতে পারে, এটা ওয়াই না হয়ে জেড হতে পারে। কেন আমরা এক্স নিয়েছি? তার কারণ আমরা প্রথম থেকেই কনসিডার করে আসছি অবজেক্টটা হরাইজেন্টালি অসিলেট করছে এবং হরাইজেন্টাল ডাইরেকশনটাকে আমরা এক্স অ্যাক্সিস হিসাবে কনসিডার করছি। এই জন্য আমরা ডিসপ্লেসমেন্টকে এক্স এর টার্মে লিখছি। কেউ যদি বলে না আমি অ্যালং ওয়াই অ্যাক্সিস নেব, নিতেই পারো। তখন তোমাকে ডি টু এক্স এর জায়গায় তখন ওয়াই লিখতে হবে। তার মানে তুমি তখন বোঝাবে পার্টিকেলটা অসিলেট করছে অ্যালং ওয়াই অ্যাক্সিস। তাহলে এম ইন্টু ডি টু এক্স বাই ডিটি টু, এই ডি টু এক্স বাই ডিটি টুটা হচ্ছে অবজেক্টের অ্যাক্সিলারেশন, যেটা প্রত্যেকটা ইনস্ট্যান্টে চেঞ্জ করছে। এটা ক্যালকুলাসের টার্মে আমরা ফোর্সকে রিপ্রেজেন্ট করলাম। এই যে এম ডি টু এক্স বাই ডিটি টু রিপ্রেজেন্টেশনটা পেলাম, এই রিপ্রেজেন্টেশনটাকে বা এই এক্সপ্রেশনটাকে আমরা এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স ইকুয়েশনে পুট করব। যেই মোমেন্টে পুট করব আমাদের ইকুয়েশন তাহলে দেখো এরকম দাঁড়াবে, ডি টু এক্স বাই ডিটি টু ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স। এবারে বোথ সাইডকে ইকুয়েশনের এম দিয়ে ডিভাইড করে দাও, তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াবে? ডি টু এক্স বাই ডিটি টু ইজ ইকুয়াল টু মাইনাস কে বাই এম ইন্টু এক্স। অলরেডি আমরা দেখে এসেছি কে হচ্ছে আমার একটা পজিটিভ ফোর্স কনস্ট্যান্ট, অবজেক্টের মাস এটাও কনস্ট্যান্ট, তাহলে কে বাই এম এই ফ্র্যাকশনটা একটা কনস্ট্যান্ট। তোমরা ফার্স্ট সেমিস্টারে যখন সার্কুলার মোশন পড়েছিলে সেখানে তোমরা অ্যাঙ্গুলার ভেলোসিটি বলে একটা টার্ম পেয়েছিলে, যেটাকে আমরা ওমেগা দিয়ে রিপ্রেজেন্ট করি। এখানেও আমরা সেই ওমেগাটাকে আনবো, কিন্তু
সিম্পল হারমোনিক মোশনে ওমেগা সার্কুলার মোশন হিসাবে ডিনোটেড হবে না, ওমেগার নাম হবে একটা অন্য কিছু। কি নাম এক্ষুনি আমরা দেখব। তাহলে এই যে ফ্র্যাকশনটা কে বাই এম, এটা যেহেতু একটা পার্টিকুলার স্প্রিং মাস সিস্টেমের জন্য বা একটা পার্টিকুলার সিম্পল হারমোনিক মোশনের জন্য কনস্ট্যান্ট, সেই জন্য আমরা এই ইকুয়েশনটাকে ওমেগা স্কোয়ার দিয়ে রিপ্লেস করলাম। মানে ওমেগা স্কোয়ারকে কার জায়গায় আনলাম? কে বাই এম এর জায়গাতে। এই ওমেগা স্কোয়ার কে বাই এম তার সাথে সমান, যেখানে ওমেগাটার নাম হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। এখানে একটা কোয়েশ্চেন তোমাদের মধ্যে স্বাভাবিকভাবেই আসবে, কেন আমরা হঠাৎ ওমেগা আনলাম? এটা তো অন্য অন্য যে কোনো কিছু দিয়ে রিপ্রেজেন্ট করতে পারতাম, হঠাৎ ওমেগা কেন আনা হলো? ওমেগা আনা হলো তার কারণ হচ্ছে এই সিম্পল হারমোনিক মোশনের সাথে সার্কুলার মোশনের একটা কানেকশন আছে। যখন একটা পার্টিকেল সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করে, তখন আমরা দেখতে পাবো এরপরে যে একটা সার্কুলার মোশন তার পিছনে সব সময় হতে হচ্ছে, তবেই সিম্পল হারমোনিক মোশনটা হওয়া সম্ভব। সেইটা হচ্ছে বলেই সায়েন্টিস্টরা এই কনস্ট্যান্টটাকে কে বাই এম, এই কনস্ট্যান্ট ফ্র্যাকশনটাকে ওমেগা স্কোয়ার দিয়ে তোমার রিপ্লেস করলেন। তাহলে ইকুয়েশনটা কি দাঁড়ালো? ডি টু এক্স বাই ডিটি টু ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে এবার মাইনাস ওমেগা স্কোয়ার এক্সটাকে যদি আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে আসি, তাহলে প্লাস ওমেগা স্কোয়ার এক্স হয়ে যাবে, রাইট হ্যান্ড সাইড হয়ে যাবে 0। তাহলে ফাইনালি আমরা ইকুয়েশনটা কি পেলাম? ডি টু এক্স বাই ডিটি টু প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 0। এই যে ইকুয়েশনটা পেলে, এই ইকুয়েশনটারই নাম হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন। ক্লিয়ার হলো কিনা বলো? এটা আরেকবার বলুন তো স্যার। কোন জায়গাটা বুঝতে পারোনি বলো? এই শেষে এই ওমেগাটা একটু বলবেন? কে হচ্ছে একটা পজিটিভ কনস্ট্যান্ট, এটা আমরা অলরেডি অনেকবার পড়ে ফেলেছি, যেটা ফোর্স কনস্ট্যান্ট। মাস হচ্ছে যে অবজেক্টটা তোমাকে দেওয়া হচ্ছে সেই অবজেক্টের মাস। তোমাকে যখন একটা অবজেক্ট দেওয়া হবে, তুমি কি তার মাস আর চেঞ্জ করতে পারবে? পারবে না। তাহলে মাসটা কনস্ট্যান্ট হয়ে গেল। তাহলে কে বাই এম, এই ফ্র্যাকশনটা তো একটা কনস্ট্যান্ট ফ্র্যাকশন। এই ফ্র্যাকশনটাকেই সায়েন্টিস্টরা ওমেগা স্কোয়ার দিয়ে রিপ্লেস করলেন। তার মানে সায়েন্টিস্টরা কনসিডার করে নিলেন ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কে বাই এম। তাই জন্য ইকুয়েশনটা কি দাঁড়ালো? ডি টু এক্স বাই ডিটি টু মানে অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে এই মাইনাস ওমেগা স্কোয়ার এক্সটাকে যখন তুমি রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাবে, আমরা যখনই ইকুয়েশনের সাইড চেঞ্জ করব, প্লাস মাইনাস সাইনটা ইন্টারচেঞ্জ হবে। তাই জন্য মাইনাস ওমেগা স্কোয়ার এক্সটা লেফট হ্যান্ড সাইডে গিয়ে প্লাস হয়ে গেল। তাহলে ইকুয়েশনটা দাঁড়ালো ডি টু এক্স বাই ডিটি টু প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 0। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। দেখো সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার, কনসেপ্ট ক্লিয়ার। আচ্ছা, এবারে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে সলভ করা যায়। তোমাদের সলভ করতে হবে না, শুধু সলিউশনটা তোমাদের জানতে হবে। কিরকম সলিউশন পাবো? তোমরা দেখবে ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সলভ করার জন্য একটা ট্রায়াল সলিউশন নিতে হয়। তোমরা ম্যাথামেটিক্সে শিখবে, এগুলো সব তোমাদের আছে। সেই ট্রায়াল সলিউশনটাকে নিয়ে ইকুয়েশনটা ভেরিফাই করতে হয় যে আমার ওই ট্রায়াল সলিউশনটা যেটা আমি কনসিডার করছি এই ইকুয়েশনের সলিউশন, সেই ট্রায়াল সলিউশনটা আমার ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে না করছে না। যদি স্যাটিসফাই করে তাহলে পরে আমার ট্রায়াল সলিউশনটাই হবে অ্যাকচুয়াল সলিউশন। যদি স্যাটিসফাই না করে তাহলে ট্রায়াল সলিউশনটা কখনো আমার এই ইকুয়েশনের সলিউশন হতে পারবে না।
তো সেটার একটা প্রসেস আছে, আমাদের এর সলিউশন ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে হবে না এখানে, শুধু আমাদের এর সলিউশনের এক্সপ্রেশনটাকে জানতে হবে। এক্সপ্রেশনটা কিরকম, সায়েন্টিস্টরা এটাকে সলভ করতে গিয়ে দেখলেন যে এরকম একটা ফর্ম যদি আমরা নিই ট্রায়াল সলিউশন, তাহলে ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা স্যাটিসফাইড হয়। একটু চিন্তা করে দেখো, আমরা যখন এসএইচএম এর ক্যারেক্টারিস্টিক্স পড়ছিলাম, তখন আমরা লাস্ট পয়েন্টে বলেছিলাম যে সিম্পল হারমোনিক মোশনকে সবসময় এক্সপ্রেস করা হয় ইন দ্য ফর্ম অফ সাইন অর কোসাইন। তাহলে এই যে ইকুয়েশনটা পেলাম আমরা, এক্স ইজ ইকুয়াল টু এ কস ওমেগা টি প্লাস ফাই জিরো, তাহলে দেখো এখানে একটা কস ফ্যাক্টর এসছে। এবার কসের পর ব্র্যাকেটের মধ্যে এই যে পোর্শনটা, এইটাকে বলা হয় আর্গুমেন্ট, আর্গুমেন্ট অফ দ্য কস বা আর্গুমেন্ট অফ দ্য ফাংশন, যেটাকে তোমরা ইন জেনারেল কস থিটা বা সাইন থিটা লেখো, সেখানে থিটার জায়গায় এখানে ওমেগা টি প্লাস ফাই জিরো লেখা হয়েছে। কেন লেখা হয়েছে এখন আমরা বুঝতে পারছি না, কিন্তু আমরা এরপর যখন এর এই সিম্পল হারমোনিক মোশনের ভিতরে তার অ্যাম্পলিটিউড, তোমার ডিসপ্লেসমেন্ট, অ্যাক্সিলারেশন, ভেলোসিটি, এইগুলো যখন আমরা ইকুয়েশন গুলোকে একটা একটা করে করে শিখবো, তখন আমরা ডিসপ্লেসমেন্ট ইকুয়েশনে গিয়ে দেখতে পাবো কেন এই ওমেগা টি প্লাস ফাই জিরো এরকম একটা টার্মিনোলজি এখানে অ্যাপিয়ার করেছে। এই মোমেন্টে অ্যাট প্রেজেন্ট শুধু এইটুকু মাথায় রাখো, এই যে এক্স ইজ ইকুয়াল টু এ কস ওমেগা টি প্লাস ফাই জিরো পেলে, এটা অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করছে? এটা রিপ্রেজেন্ট করছে কোনো একটা ইনস্ট্যান্ট বা কোনো একটা মুহূর্তে পার্টিকেলটা ওর ইকুইলিব্রিয়াম বা মিন পজিশন থেকে যদি এক্স অ্যামাউন্ট ডিস্টেন্সে থাকে, তাহলে সেই এক্স এর ইকুয়েশনটা এই ইকুয়েশনটা। তার মানে এটা রিপ্রেজেন্ট করছে ডিসপ্লেসমেন্ট অফ দ্য অসিলেটর অ্যাট এনি ইনস্ট্যান্ট টি। অবশ্যই সেখানে ডিসপ্লেসমেন্টটা তুমি ক্যালকুলেট করছো ইকুইলিব্রিয়াম পজিশন থেকে। এই মোমেন্টে এইটুকুই আমরা জানি। আমরা এখন কসের ভিতরে ব্র্যাকেটে কেন ওমেগা টি প্লাস ফাই জিরো এসছে, এটা যতক্ষণ না পর্যন্ত আমরা ডিসপ্লেসমেন্টটাকে পড়বো, ততক্ষণ অবধি আমাদের কাছে এই ব্যাপারটা ক্লিয়ার হবে না। তাই এই যে ইকুয়েশনটা পেলে, এই ইকুয়েশনটা তোমাকে রিপ্রেজেন্ট করছে কোনো একটা ইনস্ট্যান্ট বা কোনো একটা মুহূর্ত টিতে পার্টিকেলটা তার ইকুইলিব্রিয়াম পজিশন থেকে কতটা ডিসপ্লেসড অবস্থাতে আছে বা কতটা ডিসপ্লেসমেন্ট এক্সিকিউট করছে তার ইকুয়েশন কি। তাহলে এখানে কতগুলো টার্ম এসছে, একটা হচ্ছে এক্স, তো ডিসপ্লেসমেন্ট জানি, বাদ দাও। ক্যাপিটাল এ, এই ক্যাপিটাল এটা কি? ক্যাপিটাল এটা হচ্ছে যে পার্টিকেলটা অসিলেট করছে, সে অসিলেট করার সময় মিন বা ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডান দিকে বা বাঁ দিকে একটা ম্যাক্সিমাম ডিস্টেন্স অবধি যেতে পারবে, তার বাইরে কিন্তু যেতে পারবে না। সেই দুটো এন্ডকে আমরা বলেছিলাম এক্সট্রিম এন্ড বা এক্সট্রিম পজিশন। যখন এরা ওই দুটো এন্ডে গিয়ে পৌঁছাবে, তখন এদের ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডিসপ্লেসমেন্টটা হবে ম্যাক্সিমাম। এই ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টকে আমরা বলি হচ্ছে অ্যাম্পলিটিউড। তো এই অ্যাম্পলিটিউড ক্যাপিটাল এ দিয়ে সবসময় রিপ্রেজেন্ট করা হয়, এটা একটা কনভেনশন। সেই জন্য আমরা ক্যাপিটাল এ ইজ ইকুয়াল টু কি বলবো, অ্যাম্পলিটিউড অফ দ্য অসিলেটিং পার্টিকেল, মানে যে পার্টিকেলটা অসিলেট করছে তার অ্যাম্পলিটিউড। আর ব্র্যাকেটের মধ্যে এই যে ওমেগা টি প্লাস ফাই জিরো, যেটাকে বলা হচ্ছে কোসাইন ফাংশনের আর্গুমেন্ট। তোমরা অলরেডি ট্রিগোনোমেট্রিতে কস থিটা সাইন থিটা পড়েছো, যেখানে থিটা হচ্ছে কস বা সাইনের আর্গুমেন্ট। সেই ওমেগা টি প্লাস ফাই জিরোটা যেটা আর্গুমেন্ট, এর নাম হচ্ছে ফেজ অফ দ্য অসিলেটিং পার্টিকেল, যেটাকে ফাই দিয়ে ডিনোট করা হয়। এই সিম্বলটার নাম হচ্ছে ফাই। এখন তোমার কাছে এই ফেজ কথাটাও আননোন,
এটাও আমরা এখনো জানি না, জানবো। এগুলো আমাদের সব জানতে হবে ওয়ান বাই ওয়ান। ডিসপ্লেসমেন্ট কি, কিভাবে ডিসপ্লেসমেন্ট এরকম কসের ফাংশন হবে, অ্যামপ্লিচিউড কি, ফেস কি, এগুলো সব আমরা ওয়ান বাই ওয়ান গ্র্যাজুয়ালি আমরা জানবো। আমরা সবে চ্যাপ্টারটা স্টার্ট করেছি, আমরা আস্তে 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 চ্যাপ্টারের ভিতরে ডিটেল পার্টের দিকে যাচ্ছি। আমরা এখনো চ্যাপ্টারের একদম ইনিশিয়াল পার্টে রয়েছি। এবার এই ওমেগা টি প্লাস ফাই জিরো, এই পুরো আর্গুমেন্টটাকে বলা হচ্ছে ফেজ, যার মধ্যে একটা ফাই জিরো টার্ম আছে। খুব ভালো করে ফলো করে দেখো, এই ব্র্যাকেটের মধ্যে ওমেগার সঙ্গে টি দিয়ে মাল্টিপ্লাই করা রয়েছে। ওমেগা কনস্ট্যান্ট, কিন্তু টাইম তো কনস্ট্যান্ট নয়, টাইম তো চেঞ্জ হবে। তার মানে একটা কনস্ট্যান্ট ভ্যালুকে তুমি যদি একটা ভ্যারিয়েবল ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে মাল্টিপ্লাইড প্রোডাক্টটা চেঞ্জ করতে থাকবে। তাহলে ওমেগা যতই নিজে কনস্ট্যান্ট হোক না কেন, ওকে তুমি যখন টাইম দিয়ে মাল্টিপ্লাই করছো, টাইম যেহেতু চেঞ্জ করবে, তাই জন্য ওমেগাটি এই ফ্যাক্টরটা টাইমের সাথে সাথে চেঞ্জ করতে থাকবে। কিন্তু ফাই জিরোর সাথে দেখো কোনো টাইম ফ্যাক্টর নেই। এই ফাই জিরোটা কখনো টাইমের সাথে চেঞ্জ করবে না। এই ফাই জিরোর ভ্যালু বিভিন্ন সিম্পল হারমোনিক মোশনে বিভিন্ন রকম হতে পারে। পার্টিকেলটা কোন পজিশন থেকে সিম্পল হারমোনিক মোশন স্টার্ট করলো বা কোন পজিশন থেকে অসিলেট করা স্টার্ট করলো, তার উপর ডিপেন্ড করে আমাদের এই ফাই জিরোর ভ্যালুটা আসবে। তার মানে কোনো কোনো পার্টে ফাই জিরোর ভ্যালু 15 ডিগ্রি হতে পারে, কোনো এক্সাম্পলে ফাই জিরোর ভ্যালু 30 ডিগ্রি হতে পারে, কোনো এক্সাম্পলে ফাই জিরোর ভ্যালু 90 ডিগ্রি হতে পারে, যে কোনো অ্যাঙ্গেল হতে পারে। আমাকে বের করতে হবে পার্টিকেলটা কোন পয়েন্ট থেকে অসিলেট করা স্টার্ট করেছে। যে পয়েন্ট থেকে অসিলেট করবে, সেই পয়েন্টে আমাকে একটা কোয়ান্টিটিকে মাপতে হবে, মেজার করতে হবে, যেটার নাম হবে ইনিশিয়াল ফেজ, প্রাথমিক ফেজ। ফেজের বাংলা হচ্ছে দশা, প্রাথমিক দশা বা ইনিশিয়াল ফেজ, যার আরেকটা নাম হচ্ছে ইপক, ইপিওসিএইচ। এই ফাই জিরোটা, এটাই হচ্ছে আমার সেই ইনিশিয়াল ফেজ বা ইপক। তার মানে যখন পার্টিকেলটা স্টার্ট করছে, সেই মোমেন্টে ওর কতটা ফেজ বা দশা আছে তার ভ্যালু। এই যে টার্মিনোলজি গুলো আমরা এখন জাস্ট জানলাম, এইটুকু অবধি আমরা বুঝলাম, কিন্তু এর থেকে বেশি নলেজ আমাদের এই মোমেন্টে এখন নেই। এই নলেজটা আমাদের তৈরি হবে যখন আমরা ডিসপ্লেসমেন্টটাকে বুঝবো, সেখান থেকে আমরা অ্যামপ্লিচিউডটাকে জানবো, ফেজ ব্যাপারটা বুঝবো, এবং এই জিনিসগুলোকে আমরা ইন ডিটেল যখন আমরা নেক্সট ক্লাসে স্টার্ট করব। এখন এই অবধি আমরা জানি। আর এখানে আর একটা ছোট্ট জিনিস তোমাদের বলে আমি শেষ করছি, সেটা হচ্ছে এই যে ওমেগা স্কোয়ার, এই ওমেগা স্কোয়ার কার জায়গাতে আনা হয়েছিল? কে বাই এম, সেই জায়গাটায় আনা হয়েছে। তার মানে আমরা ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কে বাই এম লিখলে, তাহলে ওমেগা কি হবে? ওমেগা হবে রুট ওভার অফ কে বাই এম। তাহলে আমাদের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার অফ কে বাই এম। কেটা কি? কেটা হচ্ছে আমার ফোর্স কনস্ট্যান্ট, আর এম হচ্ছে যে পার্টিকেলটা অসিলেট করছে বা সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করছে, তার মাস। এবার দেখো টপিকের নাম কি? টাইম পিরিয়ড। আমরা টাইম পিরিয়ড অলরেডি বলে এসেছি যখন প্রথম পিরিয়ডিক মোশনটা স্টার্ট করলাম। সেখানে আমরা কি বলেছিলাম? যে ফিক্সড টাইম ইন্টারভেল বাদে বাদে পার্টিকেলটা একই মোশন রিপিট করবে, সেই টাইম ইন্টারভেলটাই হচ্ছে আমার টাইম পিরিয়ড। তাহলে এই ওমেগার থেকে আমাকে টাইম পিরিয়ডে যেতে হবে। তোমরা সার্কুলার মোশন যখন পড়েছিলে, তখন তোমরা টাইম পিরিয়ড বলে একটা টার্ম ওখানে পড়েছো ফার্স্ট সেমিস্টারে, ক্যাপিটাল টি, যেখানে ক্যাপিটাল টি এর সাথে ওমেগার
একটা রিলেশন ছিল। রিলেশনটা কি ছিল? রিলেশনটা ছিল ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু 2π/ω। কেন? তার কারণ সার্কুলার মোশনে ক্যাপিটাল টি মানে একটা কমপ্লিট রোটেশন করতে কতটা টাইম নিয়েছে। তোমরা যদি একটা কম্পাস দিয়ে একটা সার্কেলকে ড্র করো, তাহলে দেখবে যখন তোমরা সার্কেলটাকে কমপ্লিট করছো, তখন সার্কেলের সেন্টারে 360 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়। 360 ডিগ্রি অ্যাঙ্গেল মানে হচ্ছে 2π রেডিয়ান। ওমেগা হচ্ছে অ্যাঙ্গেল ডিভাইডেড বাই টাইম। অ্যাকচুয়ালি ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বাই টাইম। আমি এটাকে সিম্পল ভাবে বললাম অ্যাঙ্গেল বাই টাইম। তাহলে একটা কমপ্লিট রোটেশন হলে সার্কেলের সেন্টারে 360 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, তার মানে 2π রেডিয়ান অ্যাঙ্গেল ক্রিয়েটেড হচ্ছে। এই কমপ্লিট রোটেশনের জন্য যে টাইম, সেটাই টাইম পিরিয়ড। তার মানে আমরা ওমেগা ইজ ইকুয়াল টু কি লিখবো? অ্যাঙ্গেল 2π ডিভাইডেড বাই টাইম পিরিয়ড ক্যাপিটাল টি। তাহলে ওমেগার জায়গায় যদি আমরা 2π/ক্যাপিটাল টি পুট করি, তাহলে 2π/ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু হবে √k/m। এখান থেকে আমাকে ক্যাপিটাল টি কে রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু হচ্ছে, দেখো, 2π√m/k। এইটা হচ্ছে এক্সপ্রেশন অফ টাইম পিরিয়ড অফ এ সিম্পল হারমোনিক মোশন। এটা ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। এই 2π/t টা একটু বলো তো স্যার, এলো কিভাবে একটু আরেকটু। এই টিটা হচ্ছে একটা কমপ্লিট রোটেশন হওয়ার যে টাইম। ওমেগাটা কি? ওমেগাটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি বা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। ভেলোসিটি মানে কি? ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তাহলে যখন তোমার অ্যাঙ্গুলার ভেলোসিটি আসবে, তখন অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বাই টাইম। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট মানে কি? অ্যাঙ্গেল। কোথায় অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে? তুমি যদি একটা রোটেশন কমপ্লিট করো, অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে যে সার্কেলটা তার সেন্টারে। এবার নিজে চিন্তা করে দেখো, তুমি কম্পাস দিয়ে যখন একটা সার্কেলকে ড্র করছো, মানে একবার যখন পুরো ঘুরে আসছো, তখন সার্কেলের সেন্টারে দেখো 360 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হলো। 360 ডিগ্রি অ্যাঙ্গেল মানে 2π রেডিয়ান। 2π রেডিয়ান। হ্যাঁ। তাহলে ওমেগা মানে কি? ওমেগা মানে অ্যাঙ্গেল ডিভাইডেড বাই টাইম। তাহলে অ্যাঙ্গেলের জায়গায় আমি 2π বসালাম, আর টাইমের জায়গায় ক্যাপিটাল টি পুট করলাম, তাই জন্য 2π/ক্যাপিটাল টি হলো। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে এই যে দেখো দুটো ইকুয়েশন, দেখো গোল্ডেন ইয়েলো কালার দিয়ে রিপ্রেজেন্ট করা রয়েছে। একটা হচ্ছে ওমেগা ইজ ইকুয়াল টু √k/m, আর একটা ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু √k/, সরি, তোমার তোমার কি বলে, ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু তোমার 2π√m/k। এই দুটো ইকুয়েশনে কোথাও ক্যাপিটাল এ বলে কোনো সিম্বল দেখতে পাচ্ছ না। আমরা যখন এক্স ইজ ইকুয়াল টু এ কস ওমেগা টি প্লাস φ0, যেটা আমরা আগের পেজে দেখলাম, সেখানে ক্যাপিটাল এ ছিল। কিন্তু দেখো ওমেগার এক্সপ্রেশনেও কোনো ক্যাপিটাল এ নেই, টাইম পিরিয়ডের এক্সপ্রেশনেও কোনো ক্যাপিটাল এ নেই। তার মানে আমরা কি মনে রাখবো? সিম্পল হারমোনিক মোশনে ওমেগা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ক্যাপিটাল টি হচ্ছে টাইম পিরিয়ড, এরা কেউ অ্যাম্পলিচুডের উপর ডিপেন্ড করে না। মানে অ্যাম্পলিচুড যা খুশি হতে পারে, কিন্তু তুমি যখন একটা স্প্রিং মাস সিস্টেম নিচ্ছ, তখন তুমি ওমেগা, টাইম পিরিয়ড এগুলো কনস্ট্যান্ট পাবে ওই পার্টিকুলার স্প্রিং মাস সিস্টেমের কেসে। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি? অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আর টাইম পিরিয়ড দুটোই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ অ্যাম্পলিচুড। মানে ম্যাক্সিমাম কতটা ওর মিন পজিশন থেকে ডিসপ্লেসড হলো, তার উপর এই টাইম পিরিয়ডও ডিপেন্ড করবে না, তার উপর অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিও ডিপেন্ড করবে না। এই কারণের জন্য যে হারমোনিক মোশনে আমরা দেখতে পাই যে ওমেগা আর ক্যাপিটাল টি, এই দুটো মানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আর টাইম পিরিয়ড, অ্যাম্পলিচুডের উপর ডিপেন্ড করে না,
সেই ধরনের হারমোনিক মোশনকে বলা হয় আইসোক্রোনাস। তাহলে তোমাকে যদি কখনো জিজ্ঞাসা করা হয় হোয়াট ডু ইউ মিন বাই আইসোক্রোনাস হারমোনিক মোশন, তখন তোমার আনসার হবে কি, দ্য হারমোনিক মোশন ইন হুইচ এ পার্টিকেল এক্সিকিউটিং SHM having angular frequency and time period independent of its amplitude, that particular harmonic motion is called isochronous. তার মানে যখন পার্টিকেলটা SHM এক্সিকিউট করবে এবং পার্টিকেলের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি এবং টাইম পিরিয়ড মোশনের অ্যাম্পলিটিউডের উপর ডিপেন্ড করবে না, তখন আমরা সেই হারমোনিক মোশনকে বলবো আইসোক্রোনাস হারমোনিক মোশন। এটা একটা টার্মিনোলজি। যদি ডিপেন্ড করে তখন আমরা সেটাকে আর আইসোক্রোনাস বলতে পারবো না। দেখো ক্লিয়ার হলো কিনা বলো। বুঝতে পেরেছো? হ্যালো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আজকে এই অবধি ক্লাসটা থাকলো। এটা আমি রেকর্ডিং হলে পরে, রেকর্ডিংটা রেডি হয়ে গেলে পরে আমি ইউটিউবে আপলোড করে দেবো, আমাদের যে ইউটিউব চ্যানেল আছে। আচ্ছা, তোমরা সবাই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো? না স্যার, জানি না। আচ্ছা, আজকে ভিডিওটা আপলোড হয়ে গেলে পরে যে ভিডিওটা তোমাদের গ্রুপে পোস্ট হয়ে যাবে ইউটিউবের লিঙ্কটা, সেই ইউটিউবের লিঙ্কটা দিয়ে ঢুকে তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ যতগুলো ক্লাস আমি নেব সব ক্লাসটা রেকর্ডিং হবে এবং এই ক্লাসের প্রত্যেকটা ভিডিও আপলোড থাকবে। তোমরা এবার তোমাদের কনভিনিয়েন্ট টাইমে ওই ভিডিওটাকে তখন তোমরা প্লে করে নিলে পরে তোমরা এই ক্লাসটাকে আরেকবার রিভাইজ করে নিতে পারবে। ওকে স্যার। ওকে স্যার। তাহলে আজকে যতটা পর্যন্ত আমরা ডিসকাস করলাম তোমাদের সবার কাছে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা, স্যার, ক্লিয়ার হয়েছে। ওকে, চলো তাহলে আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করছি। নেক্সট উইকে আমরা আবার সানডেতে আবার এই 11:30 থেকে স্টার্ট করব। ক্লাসটা কেউ অফ করো না, কারণ এটা দেখতেই পাচ্ছ আমরা যতটা পর্যন্ত ডিসকাস করলাম, নেক্সট ক্লাসে আমরা এর পরের পার্টটা থেকে স্টার্ট করব। স্যার অনেকজন তো লেফট হয়ে গিয়েছিল অনেকক্ষণ আগে থেকে। দেখো, কেউ যদি লেফট হয়ে গিয়ে থাকে তাহলে তো সে তো আর আমি কিছু করতে পারবো না বাবা, এ তো আর আমার হাতে কিছু নেই। আমি থ্যাংক ইউ স্যার, খুব অ্যাকচুয়ালি সুন্দর কোয়ালিটিতে বুঝিয়েছেন আপনি। দেখো আমি যে সবগুলো করেছেন। দেখো ক্লাসটা সানডেতে রাখা হয়েছে যাতে করে সবাই তোমরা ক্লাস করতে পারো। এবার যদি ক্লাস কেউ না করে সেটা তো তার সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। স্যার নেক্সট ক্লাস থেকে একটু আরো ভালোভাবে অ্যানিমেশন করে বোঝাবেন স্যার প্লিজ। এই তো অ্যানিমেশন করে তো এক এক করে করে তো আসছে, অ্যানিমেশন তো হচ্ছে, এরকম ভাবে অ্যানিমেশন করলে আর ভালো বুঝতে পারি ভালো। সেই জন্য তো অ্যানিমেশনটা করা, যাতে বুঝতে পারো। থ্যাংক ইউ স্যার। তাহলে সবার ক্লিয়ার তো আজকে যতটা ডিসকাশন হলো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ওকে, তাহলে চলো আজকে ক্লাসটা শেষ করছি। আবার তাহলে তোমাদের সঙ্গে আমার নেক্সট সানডে 11:30টার সময় দেখা হচ্ছে। ঠিক আছে ওকে স্যার। স্যার। ওকে স্যার। ঠিক আছে, চলো তাহলে সবাই ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে? ঠিক ওকে আছে। স্যার। ওকে, ঠিক আছে, চলো, হ্যাভ এ গুড ডে।